রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ইন্দ্রশীষ, ইন্দ্রশীষ, শুনতে পাচ্ছ আমার কথা? ইন্দ্র, ইন্দ্র, সিঞ্চিত কোনো শব্দ, যার আভাস এক ঘুমন্ত মানুষের হৃদয়কেও স্পর্শ করতে পারে। আওয়াজটা যতই কাছে আসছিল, ইন্দ্র ততই অনুভব করছিল সে আর একা নেই। কেউ যেন তার সাথে দেখা করতে এসেছে, কিছু বলতে এসেছে, কোনো নির্লিপ্ত ইচ্ছাকে প্রকাশ করতে এসেছে, কিংবা কোনো সংবেদনশীল দাবি নিয়ে। চোখটা দরজায় গিয়ে ঠেকল ইন্দ্রর। জ্ঞানটা সদ্যই ফিরেছিল। পরিসরটা বেশ ঘোলাটে, তবুও মনে হলো কেউ যেন দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। কে ওখানে বলে জোরে ডাকতে গিয়ে হঠাৎ ডান দিকের কপালে তীব্র ব্যথা অনুভব করল ইন্দ্রশীষ। মেট্রনের দিকে হাত বাড়িয়ে ইশারা করতে গিয়ে দেখল তিনিও ঘুমিয়ে কাঁদা। কিছু বলার আগেই দরজা ঠেলে মৃদু একটা মেয়েলি কণ্ঠস্বর ইন্দ্রর কানে এলো। উঠবেন না। একটি সোহাগী কণ্ঠস্বর। পায়ের শব্দটা আরও কাছে এলো তার। এখন শরীরটা ইন্দ্রর খুব কাছে। কালো শাড়িতে অপরূপা এক নারী মূর্তি ইন্দ্রর সামনে দাঁড়িয়েছিল। মাথায় হাত রেখে তাকে আশ্বস্ত করে বলল, শুয়ে থাকুন, আমি এখন থেকেই আপনার সাথেই থাকব। আমার পাওনাটা না নিয়ে যে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ইন্দ্র হতভম্ব হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার কোমল হাতের স্পর্শ গালে পড়তেই ইন্দ্র সারা শরীরে উত্তেজনা সৃষ্টি হলো। ভাষা ভাষা চোখে দেখলেও বুঝতে অসুবিধা হলো না এই মেয়ে পরমা সুন্দরী। মেয়েটি আরও কাছে এগিয়ে এলো, ঠোঁটটা ইন্দ্রর কাছে নিয়ে গিয়ে বলল, নিশিত ভামিনী, এটাই আমার পরিচয়। নমস্কার, আমি কুলদীপ। গল্প উইথ রায়ান চ্যানেলের প্রত্যেক শ্রোতাদের জানাই স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও এক ভয়ানক প্রতিশোধের গল্প। লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে নিশিত ভামিনী। মন দিয়ে গল্পটা শুনুন এবং ভয় পান। এই গল্পের সমস্ত চরিত্র, স্থান, কাল, সময় সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সাথে আমাদের আজকের গল্পের কোনো মিল নেই। গল্পের কিছু জায়গায় অশ্রাব্য ভাষা এবং দৃশ্যের বর্ণনা রয়েছে। শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে আপনারা আজকের গল্পটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। আমাদের চ্যানেল এরকম কোনো কিছুকে মান্যতা দেয় না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প
লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে নিশি ভামিনী। লাইট, ক্যামেরা, অ্যাকশন। জীবন মানেই ফোকাস, একটা লক্ষ্যে এগিয়ে যাওয়া, প্রতিকূলতা থাকলেও তাকে জয় করার অভিপ্রায়। এইগুলি ছিল ইন্দ্রশিসের জীবনের লক্ষ্য। ওয়াল্টার অ্যাড এজেন্সির মস্ত বড় ফ্যাশন ফটোগ্রাফার সে। দেশ বিদেশের খ্যাতনামা ফ্যাশন হাউসগুলি তাকে এক ডাকে চিনত। জীবনকে এই ধাঁচেই গড়ে তুলেছিল সে। অর্থ আর নামযশের খিদে মিটে গেলেও ভালোবাসার মানুষের অপ্রতুল চাহিদাটা থেকেই গিয়েছিল তার মধ্যে। হৃৎপিণ্ড কি কখনো অকারণে ধুকপুক করে? যদিও বা করে, তার সাথে নিহিত থাকে কোনো এক চাহিদা। সেই অপূরিত চাহিদা পূরণ হয়ে গেলেই হৃৎপিণ্ড তার প্রতিদিনের কাজ বন্ধ করে দেবে। এই ভয়ে সে সারা দিন ওই কংক্রিটের দেয়ালের এক কোণে দাঁড়িয়ে শাটার প্রেস করে যেত। ধুর ধুর, এই জীবনে মেয়েদের শরীর দেখা ছাড়া আর বোধহয় কিছুই নেই। ইন্দ্রশিস মৃদু হেসে বলল, কাজ অবিরত রাখো বন্ধু, অর্থ আসছে, আবার প্রয়োজনে অপ্রয়োজনে মহিলারাও আসছে। বুঝতেই তো পারছো এটা কি কম কিছু নাকি? হ্যাঁ, দেখে এসো তো ভগবান আজকের যুগে এমন খিদে মেটানোর রসদ কাকে দিয়েছেন। হ্যাঁ, ছি, তুই আর মানুষ নেই রে। এইসব করতে করতে নিজের ভিতরের মনুষ্যত্বটাই শেষ করে ফেলেছিস বোধহয়। আর কি হবে এসব মাথায় নিয়ে? যেমন চলছে তেমন চলতে দে না। কি করব, লাইট ক্যামেরার ঝলকানিতে চোখ যে ধা দিয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে চোখে মুখে জল দিতে হয়, নাহলে কিছু যে দেখতে পাই না। উফ, তুই আর তো নখরাবাজি, যত সব। কোনোদিন তো দেখলাম না সকালে ফ্ল্যাট থেকে একা বেরোতে। কারোর হ্যান্ডব্যাগ কিংবা ব্র্যান্ডের জুতো অথবা কোট, কিছু না কিছু তো হাতে থাকেই। তার সাথে উপরি পাওনা, কোনো পরমা সুন্দরী ললনা। কি ভুল বলছি কিছু? তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি কিন্তু তোর উল্টো দিকে ফ্ল্যাটটাই ভাড়া নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ওটা খালিই পড়ে থাকে। তুই তার কারোর জুতো জামা বহন করার সুযোগ পাস না। রাবিশ। সেদিনের কাজটা শেষ হতেই ওরা স্টুডিওর বাইরে লনে গিয়ে বসল। ইন্দ্রশিসের খুব কাছের বন্ধু হলো আদিত্য। সব কথাই খোলাখুলি আলোচনা করে দুজনে। কাজের ফাঁকে ফাঁকে দিনের ক্লান্তিটা এভাবেই মিটিয়ে নেয়। হ্যাঁ রে আদি, সেদিন ওই মডেলটা কোন এক অঘরী বাবার নাম নিচ্ছিল না? আরে কি যেন একটা বিদঘুটে নাম রে। আহা, পেটে আসছে, একদম মুখে আসছে না। আরে বাবা, হরিদ্রতান্ত্রিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হরিদ্র না মরিদ্র কিছু একটা তান্ত্রিক হবে। নামটা বল একবার, শুনলেই গায়ের রোম একেবারে খাড়া হয়ে যাবে। বেটা বলে কিনা ভবিষ্যৎ নাকি দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। এর মধ্যে অবাক হওয়ার কি আছে? এত এইসব লোক সবই পারে। আমি কিন্তু যান্ত্রিক জীবনের মধ্যে মানিয়ে নিলেও এইসব কুসংস্কার দিব্যি বিশ্বাস করি। আরে শত হলেও বাঙালি বাবা, ভুলে যাস কেন? তুই থাম তো আদিত্য, যত সব ভণ্ড লোকজন। তবে মালটার সাথে একবার দেখা করলে কেমন হয়? হ্যাঁ, থোবড়াটা দেখার খুব ইচ্ছে, বুঝলি? নিশ্চয়ই দাড়ি ফাড়ি নিয়ে বসে থাকবে, পেট টেট ফুলিয়ে। আর কি, আর ওই দাড়ির নিচে সুড়সুড়ি দিলে কোটি কোটি টাকা ঝুরঝুর করে পড়বে। আমিও সেটা বলে দিতে পারি। দেখ ইন্দ্র, আমি এত কিছু জানি না, তবে নয়নতারা সেদিন যখন বলেছিল ওর কথা বিশ্বাস না করে পারলাম না। ভুলে যাস না, ও কিন্তু টপ মডেল। শুধু তোর কাছে দয়া ভিক্ষা করে ছবি তোলাতে আসেনি। তুই ওকে পয়সা দিয়ে নিজের কেরিয়ারের উন্নতির স্বার্থে ডেকে নিয়ে এসেছিলিস, তাই এসেছিল। নচেত ফটোগ্রাফাররা ফোন করেও ডেট পায় না। ও এখন সবথেকে বড় মডেল, ওয়ান অফ দ্য বেস্ট। সে এরকম একটা লোককে মনে প্রাণে বিশ্বাস করে, হরিদ্রতান্ত্রিক। তোর মনে হয় না এটা এমনি এমনি নয়? আবার এটাও বলছিল ওর জীবনে যত উন্নতি সব নাকি ওই তান্ত্রিক বাবার জন্যই। সেই বাবাই নাকি 2 বছরের মধ্যে ওর উন্নতির কথা প্রথম জানিয়েছিলেন। তারপরেই প্যারিস ফ্যাশন উইক থেকে ডাক পেয়েছিল নয়নতারা। আরে আদিত্য, তুইও যেমন, সবই তো জানিস ভাই। আজকাল ওই বাবা টাবার কথায় কিচ্ছু হয় না। আসল বাবারও সব পকেট বন্দি। মেয়েদের রাতের পর রাত ইন্ডাস্ট্রির ওই বাবাদের সাথে কম্প্রোমাইজ করার পর
ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে সুযোগ পাওয়া যায়, না হলে সারা জীবন ওইসব তান্ত্রিক বাবার পায়ের ধুলো চেটেই জীবন কাটিয়ে দিতে হতো। আমার মাও এসব বিশ্বাস করতেন জানিস। আমি যখন লন্ডনে ফটোগ্রাফি ইনস্টিটিউশন থেকে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করলাম, দিল্লিতে ফিরে কোনো কাজই তো পেলাম না। হাঁ করে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে হয়েছিল। আর তারপর শুরু হলো বাবার খোঁটা। দিবা রাত্রি শুধু কানের কাছে ঘ্যানর ঘ্যানর করেই যেত। তখন আমার মাও ওখানকার কোনো সন্ন্যাসী বাবার কাছে গিয়েছিলেন বুঝলি। তান্ত্রিক বাবা শ্মশানের ছাই দিয়ে পাঠিয়েছিলেন। প্রতিদিন স্নান করে আসার পরে আমার মা পিঠে বুকে সেই ছাই ঢেলে দিতেন। এরকম আমাকে সহ্য করতে হয়েছিল 7 মাসের কাছাকাছি। তারপর কি হলো জানিস? কি হলো? আমার বাবা বলেছিলেন তারপর, আমার ছেলের আর কাজকর্ম হবে না, ওকে বিয়ে দিয়ে দাও, বিয়ের বয়স হয়ে গেছে। এছাড়া আমার এত টাকা পয়সা কে খাবে? নাতিপুতি হলে তারা বরং ভোগ করতে পারবে। আমার তো এই একটাই সলতে, মেয়ে থাকলেও না হয় ধুমধাম করে বিয়ে দিয়ে বিশ্বের লোককে জানাতে পারতাম, কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। আমার আর কোনো আশা নেই, বয়সও হয়ে গেছে, যে কোনো দিন চলে যেতে পারি। তার আগেই না হয় এই মূর্খটাকে একটা সুস্থ জীবনে বাঁধা পড়তে দেখে যাই। সে কি রে ইন্দ্র? তা নয় তো কি। আমার মা এসব বুজরুকিতে বিশ্বাস করতেন ঠিকই, কিন্তু তার পাশাপাশি আমার কেরিয়ারটার প্রতিও যথেষ্ট খেয়াল রাখতেন। আমার মাই শেষমেশ আমার বাবাকে থামালেন। উনি বলেছিলেন, তুমি পয়সার মোহে অন্ধ হয়ে গেছো। পয়সাগুলোকে কিভাবে দেখাশোনা করবে সেই চিন্তায় মেতে উঠেছো। ওইটাই কি জীবন? নিজের ছেলের স্বপ্নটা কিচ্ছু না তোমার কাছে। আমি যতদিন বেঁচে আছি এসব অনাসৃষ্টি আমি হতে দেব না। তুমি থাকো তোমার পয়সা নিয়ে। নিজে তো ছেলের জন্য কিছুই করলে না, শুধু কারি কারি টাকা ব্যাংকে জমিয়ে রেখে দিয়েছো। কিন্তু আমি তো মা, আমি শুধু এইটুকুতে সন্তুষ্ট হতে পারি না। তাই এখনো এত কিছু করছি আমার ছেলের জন্য। তারপর কি হলো ইন্দ্র? তারপর আর কি, এরকমভাবে আরও 2-3 মাস কেটে গেল। আমি মাকে বললাম বিদেশে চলে যাব, সেখানে গিয়ে চাকরির কোনো একটা সন্ধান করব। কিন্তু মা বললেন, ফটোগ্রাফিটা তো নেশা বাবা, তোর মধ্যে সেসব ক্ষমতা আছে যা একজন ভালো ক্যামেরাম্যানের থাকা উচিত। তুই এটা নিয়েই এগোবি, শুধু একটু ধৈর্য ধর। আমি তো ঈশ্বরকে সব সময় ডাকছি, উনি ঠিক একটা না একটা উপায় বার করবেনই। তাহলেই দেখ, অত টাকা পয়সার মধ্যে থাকলেও কাকিমার কিন্তু চোখ ধাঁধিয়ে যায়নি, বাস্তবের মাটিতেই পা দিয়ে দাঁড়িয়েছিলেন। তাহলে তো বলতেই হবে ওনার বিশ্বাসের জোরেই আজ তুই এখানে। সুতরাং এই সব বিষয়ে তোরও বিশ্বাস থাকা উচিত। আরে দিনের শেষে আমরা সকলেই মানুষ, আমাদের হৃদয়গুলোর মধ্যেও গাদা গাদা স্বপ্ন গুঁজে গুঁজে রাখা রয়েছে, শুধু ডানা মেলে উড়ে যাওয়ার অপেক্ষা। পারি না তো সেগুলোকে পূরণ করতে, তাই এত অন্তর্দ্বন্দ্ব, এর থেকে বেশি কিছুই না। ইন্দ্রশিস নিজের মনের মধ্যেই কিছুটা বিশ্বাস ফিরিয়ে এনে বলল, তাহলে চল একদিন তোর ওই বাবার কাছ থেকে ঘুরে আসি। আমারও তো বহুদিনের ইচ্ছে প্যারিস ফ্যাশন উইকে মেন স্ট্রিমের ফটোগ্রাফার হিসেবে যাওয়ার। চেষ্টা তো করেই চলেছি, দেখা যাক বাবা কোন পথে সন্ধান দিতে পারেন কি না। আচ্ছা বেশ, তাহলে ওই কথাই রইল। আমরা তাহলে এই উইকেন্ডে বেরিয়ে যাব। শনিবার দিন দুপুর 1টার পর আমি মোটামুটি ফ্রি থাকবো। আমার মনে হয় তোরও বোধহয় কোনো ফটোশ্যুট নেই। হ্যাঁ আদিত্য, আমারও যতদূর মনে হয় আমি ফ্রি আছি। তাহলে ওই দিনে বেরিয়ে যাবো বল। তার বলতে, আচ্ছা চল এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ চল, এমনি তো ভীষণ ক্লান্ত লাগছে রে। 2 দিন ধরে রেস্টলেস্ট হয়ে ফটোশ্যুট করেই যাচ্ছি। এই সময়ের বিভিন্ন জায়গায় ফ্যাশন উইকগুলো তো অনুষ্ঠিত হয়, ফলে নিজেদের পোর্টফোলিও বানানোর জন্য মডেলরা একেবারে উঠে পড়ে লাগে। আসলে ওইগুলোই তো সাবমিট করতে হয়। সুন্দর থোড়া সর্বত্র জয়। যা বলেছিস ভাই, নে নে চল চল। আদিত্যকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল ইন্দ্রশিস। সাউথ কলকাতার সুবিশাল ফ্ল্যাট, কনভার্টেবল গাড়ি, ফুরফুরে জীবন, যাকে বলে কোনো কিছুরই অভাব নেই দুজনের।
আদিত্য মধ্যবিত্ত পরিবারের হলেও এই বন্ধুর কৃপায় জীবনের সব খিদেই তার মিটে গিয়েছিল। কলকাতা শহরের অন্ধকার গলি ঘুপচিতে দাঁড়িয়ে কোনো দিনই এদের দুজনকে ক্যামেরাটা কাঁধে নিয়ে স্ট্রাগল করতে হয়নি। আজকালকার ওইসব চলতি মডেল মামুনিদের পিছু পিছু ঘুরতে হয়নি, কখনো বা গঙ্গার ঘাটে, আবার কখনো বা পাঁচতারা মলে। এসব মামুনিদের যেসব জায়গায় দেখা যায় আর কি। সময়ের কাঁটা ঘুরে শনিবার উপস্থিত হলো। হাতের সমস্ত জরুরি কাজকর্ম মিটিয়ে এখন দুজনেই ফ্রি। আদিত্য বলল, মেদিনীপুরের পানশিয়াতে এই হরিদ্র বাবার অধিষ্ঠান, ওখানে একটা শ্মশান আছে। নয়নতারা আমায় তেমনটাই বলেছিল। এখান থেকে ধরে নে 3-3.5 ঘন্টার পথ। তোকে ড্রাইভ করা নিয়ে চিন্তা করতে হবে না। কেন, ড্রাইভার নিয়ে নিবি নাকি? হ্যাঁ, একটা ভালো ড্রাইভার জানা আছে বুঝলি, ভাবছি ওনাকেই বলে দেবো। না বস, অনেক গাড়ি দামি। ভক্সওয়াগন পোলো সিডান গাড়ি তো নয়, যেন রকেট। এত দামি জিনিসটা আমি অন্য কারোর হাতে দিতে পারবো না বস। 25 লাখ টাকা দাম নিয়েছিল, অনেক কষ্টের পয়সা কিনা, নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয়। কে কীভাবে চালাবে তার কোনো ঠিক নেই। তারপরে আবার এসব জঙ্গল ফঙ্গলের রাস্তা, সামান্য একটু খেয়াল না করলেই গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আর এর পার্সের যা দাম, সবই বিলিতি, সেগুলো কিনতে দম বেরিয়ে যাবে একেবারে। ওইসব ড্রাইভারকে বলতে হবে না, আমি একাই 100, আমি একাই টেনে দেব। ওহ, তুই আর তোর অ্যাটিটিউড। আচ্ছা বেশ, তাহলে আর ড্রাইভারকে বললাম না। কিন্তু শোন, এতটা রাস্তা যাবি আবার আসবি, যথেষ্ট ধকলের ব্যাপার। তার চেয়ে ভালো খেপে খেপে যাব। যাওয়ার সময় তুই চালাবি আর ফেরবার সময় আমি। অসুবিধা নেই তো? তুই চালালে আমার কোনো অসুবিধা নেই। তোর হাতে আমি এর আগেও অনেক গাড়ি দিয়েছি, কিন্তু অন্য কাউকে ভরসা করতে পারছি না। বুঝতেই তো পারছিস সমস্যাটা কোথায়। হ্যাঁ, সে আর বলতে। যাক, চল, দেরি হয়ে যাচ্ছে। এমনিতেই এত বেলা হয়ে গেছে, এখন না বেরোলে পৌঁছতে রাত হয়ে যাবে। ওই পথে আবার ফিরে আসতে হবে। রাতের দিকে ওইসব জঙ্গলে ঘেরা রাস্তায় গাড়ি না চালানোই ভালো। ও বাবা, তোর তো দেখছি ভূত্রে তো বিশ্বাস আছে রে। ওই একটু আছে আর কি। আচ্ছা আচ্ছা, নে বাবা, গাড়িতে ওঠ। গাড়িটা স্টার্ট দিল ইন্দ্রশিস। ফাঁকা রাস্তায় ধুলো উড়িয়ে সশব্দে গাড়িটা বেরিয়ে গেল ওদের গন্তব্যের উদ্দেশ্যে। মেদিনীপুরের এই দিকটা কোনোদিন আসিনি, মনে হচ্ছে একেবারে আদিবাসী এলাকা। হ্যাঁ, ঠিকই ধরেছিস, আদিবাসী এলাকা তো বটেই। আচ্ছা, এই সমস্ত জায়গায় না এলেই হচ্ছিল না? না, বেশ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছিলাম দুজনে, তা নয় হঠাৎ করে এসব বাবা টাবার প্রতি ভক্তি জন্ম নিল। জীবনে সব রকম অভিজ্ঞতায় থাকা ভালো। শুধু মেয়েদের নিয়ে ফুর্তি করার নামই জীবন নয় রে, জীবনের আরও অনেকগুলো দিক রয়েছে। তা আমিও দেখতে চাই কোন নতুন দিকে সন্ধান দেন এই হরিদ্রতান্ত্রিক। জায়গাটা কাদায় ভরা ছিল। চাকা বসে যাওয়ার ভয়ে কোনো রকমে পাশ কাটিয়ে গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছিল ইন্দ্রশিসকে। গ্রামের লোকজন অত বড় গাড়ি দেখে অনেকেই মাঝ রাস্তায় হতভম্বের মতো দাঁড়িয়ে পড়েছিলেন। মনের মধ্যে হাজারো প্রশ্ন ভিড় করছিল তাদের। হরিদ্রতান্ত্রিকের প্রসিদ্ধি যে দিন দিন বাড়ছে তা জনসমাগম দেখেই টের পাওয়া যাচ্ছিল। একেই বলে অতিলৌকিক ক্ষমতা। এও এক প্রকার সেলিব্রিটি, যাকে দেখতে লোকে দূর থেকে আসতে বাধ্য হন। আকাশটা মেঘলা করে এলো, 2-1 পশলা বৃষ্টিও শুরু হলো। কালো মেঘের ঘনঘটা আলোড়িত হতে লাগলো বারবার। এই সময় নিস্তব্ধতা ভঙ্গ করে আদিত্য বলে উঠল, গাড়ির কাজটা নামাতো ইন্দ্র, অনেকক্ষণ ধরে এসির হাওয়া খেয়েছি, আর ভালো লাগছে না। গ্রামের এই ভিজে মাটির গন্ধ নিতে ইচ্ছে করছে রে। এইসব জায়গা তো আসাই হয় না। দেখ কি সুন্দর মেঘ করেছে আকাশে, এক্ষুনি বোধহয় ঝড় উঠবে, বৃষ্টি নামবে, দারুণ হবে, কি বলিস? ব্যাঙের মাথা হবে, রাস্তায় আরো কাদা বাড়বে, আর আমার দামি গাড়িটার 12টা বাজবে একেবারে। সত্যি বাবা, পৃথিবী রসাতলে চলে গেলেও গাড়ির মায়া ত্যাগ করতে পারিস না। ঈশ্বর করুন আমি যেন তোর থেকেও দামি একটা গাড়ি কিনতে পারি। সে তুই যে কোনো সময়ই কিনতে পারিস, কিনতে চাস না তোর ওই কিট্টেমির জন্য।
না রে বাবা, তা নয়। তোমাকে তো আর সংসারে টাকা পাঠাতে হয় না, কিন্তু আমায় পাঠাতে হয়। বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছেন, তারপর আবার ছোট বোন, তার লেখাপড়ার খরচাটাও আমাকে টানতে হয়। এছাড়া ওর বিয়ের জন্য টাকা জমাতে হচ্ছে। এসব অনেক দায়িত্ব। তোর মাথার উপর তো এইসব দায়িত্বের বোঝা নেই। একদিক থেকে তুই বেঁচে গেছিস রে। আদিত্য জানলার কাঁচটা নামিয়ে মুখটা বাড়ালো। বৃষ্টির ফোঁটাগুলো চোখ মুখের উপর পড়ল তার। চোখগুলোকে কোনো রকমের সামনে নিয়ে একজন গ্রামবাসীকে জিজ্ঞাসা করলো, শুনছেন? এই যে আপনাকে ডাকছি। একটা ছিপছিপে চেহারা লোক এগিয়ে এলেন ওদের দিকে। কি হয়েছে বলুন, আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, মানে এই শ্মশানটা কোন দিকটায় বলতে পারেন? ওই তো, আপনারা শ্মশানের কাছাকাছি এসে পড়েছেন। বাঁ দিকে রাস্তাটা দিয়ে সোজা চলে যান, তারপরেই একটা পুকুর ঘাট পড়বে। পুকুরের ডান দিক দিয়ে ঘুরে কিছুটা সোজা গেলেই সামনেই শ্মশান পড়বে। লোকটির বেশ তাড়া ছিল। সে হনহনিয়ে কথাটি বলেই সামনের দিকে এগোতে যাচ্ছিল। আদিত্যর ডাকে আবার থমকে দাঁড়ালো। দাদা, একটু শুনুন না। হ্যাঁ বলুন। আসলে আমার একটু তাড়া আছে আজকে, এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আসলে আমরা হরিদ্রতান্ত্রিকের খোঁজে এসেছি। শুনেছি উনি নাকি শ্মশানেই থাকেন। হ্যাঁ, বাবা তো ওই পুরনো কালী মন্দিরের পাশেই থাকেন। শ্মশানের ওই মন্দিরটি খুব জাগ্রত। আপনারা যখন যাচ্ছেন একবার মাথা ঠেকিয়ে আসবেন। সেসব হবে ক্ষণ, আগে বলুন তান্ত্রিককে ওখানে পাবো তো? বাবার লীলা বোঝা বড় ভার। চোখের সামনে থেকেও নিজেকে অদৃশ্য রাখবার ক্ষমতা আছে ওনার। অঘরী তান্ত্রিক কিনা, ত্রিকালদর্শী বাবা। ভূত ভবিষ্যৎ সবই বলে দিতে পারেন। বাবা একটা কথা সব সময় বলেন, যার চোখ আছে তারা ঠিক আমাকে খুঁজে বার করবে। তাই ধরে নিন এটাই আপনার প্রশ্নের উত্তর। আপনারা যদি শুদ্ধ মনে বাবার দর্শনের জন্য যান, তাহলে অতি অবশ্যই ওনারা দেখা পাবেন। আমি তাহলে আসি, আপনারা সাবধানে যান। লোকটি ওদেরকে প্রশ্নচিহ্নের মধ্যে বেঁধে রেখেই তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে চলে গেল। ইন্দ্রশীষ বলল, এই বাবা ঈশ্বর টেশ্বর নাকি রে? এই বলছে দেখা যায়, আবার বলছে দেখা যায় না। মনের গভীরে ভক্তি থাকলে নাকি তবেই এনার দেখা পাওয়া যাবে। দেখ তো আমার মনের ভেতরে কোনো ভক্তি টক্তির উদয় হলো কিনা, দেখ না। আহ, কি হচ্ছে কি ইন্দ্র? সব কিছু নিয়ে তামাশা করিস না। এবার জীবনটাকে একটু সিরিয়াসলি নে। তুই জীবনকে সিরিয়াসলি না নিলে জীবনও কিন্তু কোনোদিন তোকে সিরিয়াসলি নেবে না। হয়েছে হয়েছে, এসব জ্ঞান নিজের কাছে রাখো। আমি হলাম গিয়ে উড়ান খাটোলা, নিজের মর্জির মালিক। আমার কর্মদক্ষতা স্থির করবে আমার ভবিষ্যৎ। ওসব বাবাটা আমার কিচ্ছু করতে পারবে না। তারপর লোকটির দেখানো পথ ধরেই ওরা একটু এগোতেই শ্মশান ঘাটে উপস্থিত হলো। বৃষ্টি নিজের ক্ষমতা বাড়িয়ে দিয়েছিল। আগে টিপটিপ করে পড়লেও এখন তা জামা কাপড় ভিজিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। পরিস্থিতির এই অসামঞ্জস্যতাকে পেরিয়ে দুজন নির্লোভ মানুষ এগিয়ে চললেন সেই মহানুভবকে খুঁজে বার করতে। নির্লোভ এই অর্থে নয় যে তাদের জীবনের থেকে কোনো চাহিদা ছিল না, এই অর্থে যে তারা মৃত্যুর মতো ভয়ঙ্কর কোনো কিছুর লোভ কোনোদিনই করতে চাননি। আর আমরা যেটা চাই না সেটাই বোধহয় আমাদের নিয়তিতে বহু পূর্বেই খোদাই করা হয়ে যায়। ইন্দ্রশীষ বলল, কি রে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ইস, কি বাজে একটা গন্ধ। যত সব আইহাইজিনিক প্লেস। এখন এইসব আলোচনা করবার সময় নয়। শ্মশানে কোনোদিনও সুগন্ধ পাওয়া যায় না। এখানে কেউ তোমার দামি ফ্ল্যাটের মতো রুম ফ্রেশনার ব্যবহার করবে না। কবে যে এই ঘটে একটু বুদ্ধিশুদ্ধি জন্মাবে। সবই তো বুঝলাম, কিন্তু তান্ত্রিককে তো দেখতে পাচ্ছি না। আরে বাবা, ওনার তো একটা নাম আছে নাকি? হরিদ্রতান্ত্রিক, ওই নামেই ডাক। আদিত্য সেই পুরনো কালী মন্দিরটির দিকে কিছুটা এগিয়ে গেল। ইন্দ্র ওকে লক্ষ্য করে এগিয়ে এলো। বৃষ্টির মাত্রাটা তখন বেশ বেড়েছে। বাবা, আপনি কোথায়? আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
ওই লোকটা মনে হয় ঠিকই বলেছিল জানিস, নির্লোভ মানসিকতা নিয়ে না আসলে বোধহয় বাবার দেখা পাওয়া যায় না। আমি এসব বিষয়ে যথেষ্ট বিশ্বাসী। প্রায় আধ ঘন্টা ধরে শ্মশান চত্বরে খুঁজে বেড়ানোর পরেও যখন হরিদ্রতান্ত্রিকের দেখা মিলল না, তখন ওরা বাড়ির পথ অনুসরণ করতে বাধ্য হলো। হ্যাঁ চল ইন্দ্র, আমাদের এখানে আসাটাই বৃথা হলো। আই থিঙ্ক আমরা আর বাবার দেখা পাবো না। চল, আর কি করা যাবে। শ্মশানটা পেরোতে যাবে, হঠাৎ আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠার শব্দ এলো। মনে হলো কেউ যেন সদ্যই আগুনের শিখায় ঘি নিক্ষেপ করেছেন। মন্ত্রটি কানে যেতেই চমকে উঠল ওরা দুজন। পিছনে ফিরেই দেখল কালী মন্দিরের ডান পাশে যে বটগাছটি ছিল তার ঠিক নিচেই বসে কেউ যজ্ঞের আগুনে মন্ত্র উচ্চারণের দ্বারা ঘি নিক্ষেপ করছিলেন। ওরা সামনে গিয়ে দাঁড়াতেই সেই জটাধারী তান্ত্রিক মন্ত্র উচ্চারণের ব্যাঘাত ঘটিয়ে জবা ফুলের মতো লাল দুটি চোখ নিয়ে তাদের দিকে তাকালেন। মৃত্যু যখন যায় কার সাথেই পালায়। সবাই আমরা অন্ধ, আগামীর পথ বন্ধ। আদিত্য কিছু বুঝতে না পেরে হাত জোড় করে তাকিয়ে রইল ওই তান্ত্রিকের দিকে। বাবা ক্ষমা করবেন, কিন্তু আমরা আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। তান্ত্রিক হরিদ্র উচ্চস্বরে বলে উঠলেন, তুই এসেছিস ওকে বাঁচাতে? আরে ওই যে প্রাণীটা, ওই যে জন্তুটা তোর পাশে দাঁড়িয়ে রয়েছে, ওর কথাই বলছি রে। ওর তো তোর হাতেই মৃত্যু। কথাটা শোনা মাত্রই আদিত্য চমকে উঠল। তারপরও নমনীয় স্বরে বলল, আপনি কি বলছেন বাবা? আমার হাতে ওর মৃত্যু মানে? ও যে আমার প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। বন্ধু? ওই প্রাণীটা তোর বন্ধু? ও রোজই তোকে লুটছে রে, রোজই। যা আয় হয় তার অর্ধেকের বেশিটা ও নিজেই নিয়ে নেয়। আর তুই ভাবিস ও তোকে তোর প্রাপ্যটাই দিয়েছে। অন্ধ, অন্ধ, তোরা সব অন্ধ। কিচ্ছু হবে না তোদের। যা, চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি। আদিত্যের চোখে মুখে আতঙ্কের ছাপটা আরও পরিষ্কার হয়ে ফুটে উঠল। ইন্দ্রশিস বলল, আমি জানতাম এরকমই কিছু একটা ঘটবে। তুই এসেছিলিস পজিটিভ কথা শুনতে, আর এখন তো নিজের চোখে দেখতে পাচ্ছিস সব। বাবার দেখা পেতে না পেতেই নেগেটিভ বাণী শুরু হয়ে গেল ওনার। চুপ কর না ইন্দ্র, কোথায় কি বলতে হয় কিছুই শিখিস নাকি? ওকে ক্ষমা করে দিন বাবা, ও বরাবরই এরকম, আর এই খামখেয়ালিপনার জন্যই ও আজও উন্নতি করতে পারেনি। কি করলে এর থেকে নিস্তার পাবে একটু বলুন না। তান্ত্রিক আবার উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর বললেন, নিস্তার? আর ওই জন্তুটা? আজ সেই ঘন কালো রাত, শুরু হবে নতুন উৎপাত। এরপর আসবে নিশীথ ভামিনী। ঘটবে অভিসম্পাত। ইন্দ্রশিস বলল, এই লোকটা সিনেমায় কাজ করতো নাকি? সব সময় এত ধাঁধানি বানিয়ে কেন কথা বলে? সোজা বাংলা ভাষা কি বলতে পারে না নাকি? আদিত্য ইন্দ্রশিসকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলল, বাবা এইভাবেই কথা বলেন। নয়নতারা আমাকে এই বিষয়ে আগেই বলেছিল, আমি তোকে এই ব্যাপারে জানাতে ভুলে গিয়েছিলাম। ওনার সব রহস্যই ধাঁধার মধ্যেই নিহিত থাকে। যে বা যারা বুদ্ধিমত্তার জোরে এই ধাঁধার অন্তর্নিহিত অর্থ ধরে ফেলতে পারে তারাই সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়ে যায়। ছাড় আদিত্য, অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে এইসব ভণ্ডামি টন্ডামি। তুই তো জানিস আমি এসব এমনিতেও বিশ্বাস করি না।
আর লোকটা বলে কিনা তুই আমাকে মারবি। যত সব উল্টো পাল্টা কথাবার্তা। ও টাকা পয়সা পাওয়ার জন্য এসব করছে। আমাদের মালদার পার্টি দেখেছে না, তাই সব বুজরুকিদের ভয় দেখাতে চাইছে। তুই দেখ এক্ষুনি টাকার কথা বল, লোকটা সুসুর করে তোর সামনে হাত পাতলো বলে। এইসব কথা বলতে নেই ইন্দ্র, আমি মানছি তুই এসবে বিশ্বাস করিস না, কিন্তু এর মধ্যে যথেষ্ট রহস্য লুকিয়ে রয়েছে। এই তান্ত্রিক বাবা খুবই প্রসিদ্ধ, প্রচুর মানুষ ওনার কাছে এসেছেন এবং নিজেদের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। আমারও বিশ্বাস ওনার কথা মেনে চললে আমরাও বিপদ থেকে রক্ষা পাবো। বিপদ থেকে রক্ষা পাবো? উনি তো নিজেই বলছেন যে তোর হাতে আমার মৃত্যু। আচ্ছা চুপ কর, চল এখন আমরা ওই গাছতলায় যাই। একে তো বৃষ্টিতে জামা কাপড় সব ভিজে জাপ হয়ে গেছে, তার মধ্যে আবার তোর এইসব কথা ভালো লাগে না বাবা। নে চল, আর দেরি করিস না। এবার দয়া করে মুখটা একটু বন্ধ রাখিস। বাবার সাথে দেখা করে বেরিয়ে যাই, তারপর যা মনে আসে তাই বলিস, কিন্তু দয়া করে উনি সামনে থাকাকালীন কিছু বলিস না বাপ। কথাটা শেষ করেই পিছনে ঘুরতেই ওরা চমকে উঠল। জটাধারী তান্ত্রিক ওদের পিছনে দাঁড়িয়েছিলেন। আদিত্য জিজ্ঞাসা করল, এ কি বাবা, আপনি এখানে এলেন কি করে? আপনি তো ওই গাছতলায় বসে ধ্যান করছিলেন, এত তাড়াতাড়ি তো এখানে আসা সম্ভব নয়। হরিদ্রতান্ত্রিক এবার বেশ উত্তেজিত কণ্ঠে বললেন, নিয়তির মার হবে ছারখার, নিয়তির মার হবে ছারখার। বাবা আর একটু যদি বুঝিয়ে বলেন। কালোতে ফাঁড়া, থমকে তবে দাঁড়া, বড় সহজেই ধাঁধা, বুঝতে নেই কোনো বাধা। কথাটা শেষ হওয়ার পরেই সামনের পরিবেশটা ধোঁয়ায় আবৃত হয়ে গেল। সেই ধোঁয়ার পরিসর ভেদ করে সামনের কিছু দেখতে পাওয়া ছিল দুঃসাধ্য। কিছুক্ষণ বাদে পরিবেশটা একটু স্বাভাবিক হলে আদিত্য সমস্বরে জিজ্ঞাসা করল, বাবা আপনি কোথায় গেলেন? এ কি, আপনাকে দেখতে পাচ্ছি না কেন? বাবা, বাবা কোথায় গেলেন? এ কি, এ তো পুরো কর্পূরের মতো উবে গেল। হে ইন্দ্র, তুই দেখতে পাচ্ছিস? উল্টো দিক থেকে আর কোনো প্রত্যুত্তর এলো না। এই অন্তর্দ্বন্দ্ব মনে নিয়েই সেদিন গাড়ি স্টার্ট দিতে হয়েছিল ইন্দ্রশিসকে। কালো কোনো বস্তুতে ফাঁড়ার বিষয়টি আদিত্যর মনে ঘুরপাক খাচ্ছিল। শোন ইন্দ্র, যাওয়ার সময় গাড়িটা একটু আস্তে ড্রাইভ করিস, মনে হয় কিছু একটা অঘটন ঘটলেও ঘটতে পারে। কেন? অঘটন ঘটার কি আছে? এমনিতেই অনেক রাত হয়ে গেছে দেখ, তারপর আবার 3 ঘন্টা রাস্তা। এই গ্রামের মানুষদের আমার একদম বিশ্বাস নেই। বড়লোক দেখলে এদের জিভ লক লক করে একেবারে। কে কোথা থেকে গাড়ি দাঁড় করে লুটপাট করে নেবে? কোনো দরকার আছে কি এখানে আসতে চালানোর? কোনো প্রয়োজন নেই, যেমন এসছি তেমনভাবে যাব আমি। আরে বাবা, কোনো সময় কি আমার কথাটা একটু মন দিয়ে শোনার ইচ্ছা হয় না তোর? একটা দিনের তো ব্যাপার, একটু আস্তে গাড়ি চালালে কি হয়েছে? দেখা দি, তোকে এত দুশ্চিন্তা করতে হবে না, চুপচাপ তুই ঘুমা। তুই যদি এই কথাটা নিজের অন্তর থেকে বলতিস আদিত্য, তবে মেনে নিতে পারতাম, কিন্তু আমি জানি তোর মনে ভয়ের সঞ্চার ঘটেছে ওই ভণ্ড লোকটার কথা, তাই আমি আর তোর কথা শুনবো না। বেশ, যা কপালে আছে তাহলে তাই হোক, বাকিটা ঈশ্বরের উপরে ছেড়ে দিলাম। অগত্যা আদিত্য চুপ করল। গাড়ির গতি ক্রমশ বেড়েই চলল। পশ্চিমে রাস্তা ধরে এগোতে লাগলো ওরা। জঙ্গলে ঘেরা রাস্তায় বৃষ্টির প্রভাবে কাদা ভরাট হয়ে জমেছিল। সেই কর্দমাক্ত পথ অতিক্রম করে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়া ছিল দুঃসাধ্য। গাড়িটা সজোরে এগোতে গিয়ে হঠাৎ একটা কিছুর চিৎকার ভেসে এলো কানে। তারপরেই গাড়িটা সোজা গিয়ে ধাক্কা মারল একটি সেগুন গাছে। আদিত্যর মাথাটা সামনের কাঁচে লেগে আবার ফিরে এলো। ইন্দ্রশিসের হাত পা সচল থাকলেও মাথাটা স্টিয়ারিংয়ের সাথে সজোরে লাগায় ডান পাশের গাল ঘেঁষে তাজা রক্ত গড়িয়ে পড়তে শুরু করছিল।
বন্ধ কাঁচের আড়ালে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসছিল বারংবার। আর্তনাদের কিছু করুণ শব্দ পরিবেশের গাম্ভীর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। মৃত্যু যে নতুন খেলায় মেতেছে তার প্রাদুর্ভাব স্পষ্টতই চোখে পড়ছিল তাদের। আদিত্য সিটবেল্টটা খুলে ডান দিকে তাকাতেই দেখল ইন্দ্রর কপালটা চাপ চাপ রক্তে ভরে রয়েছে। তার সাথেই ভেসে আসছে গোঙানির শব্দ। ইন্দ্র, 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 আমার কথা শুনতে পাচ্ছিস? কি রে, আমি আমি তোর সাথে কথা বলছি তো। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র ওঠ, ইন্দ্র। মাথাটা ডান দিকে বেঁকিয়ে ইন্দ্রশেষ বলল, একটু জল খাবো। জল খাবি? জল? দাঁড়া একটু দাঁড়া, আমি দেখছি। পিছনের ব্যাগে রাখা জলের বোতলটি বার করে আদিত্য বেশ কিছুটা জল ইন্দ্রের মুখে ঢেলে দিল। তারপর ওর সিটবেল্টটা খুলে ওকে গাড়ি থেকে বাইরে বার করলো। এরপর পিছনের দরজা খুলে ওকে সিটের উপর শুইয়ে দিল। গাড়ির দরজাটা বন্ধ করে পিছনের দিকে তাকাতেই দেখল একটা কালো বিড়াল একেবারে রাস্তার সাথে পৃষ্ঠ হয়ে গেছে। শরীরের কোনো কিছুই আর অবশিষ্ট নেই সেই বিড়ালটির। তার গায়ে রক্তের ছিটেগুলি পিছনের চাকায় বেশ স্পষ্টভাবেই উদীয়মান। কালো বিড়াল চাকার তলায় এসেছিল, অর্থাৎ সেই তান্ত্রিক যা বলেছিলেন সবটাই সত্যি। আমাদেরকে কালো কিছুর থেকে সাবধান করতে চেয়েছিলেন। হয়তো এই বিপদের ইঙ্গিতই ছিল সেটি। আমার বারবার বলা সত্ত্বেও ইন্দ্র গাড়ির স্পিডটা কমালো না। আদিত্য কিছুটা এগিয়ে গিয়ে দেখল বিড়ালটার শরীরের আর কোনো অস্তিত্বই নেই। ততক্ষণে তার সলিল সমাধি রচিত হয়ে গিয়েছিল সেই রাস্তায়। আমাদের এখানে অপেক্ষা করাটা আর বোধহয় ঠিক হবে না। ভগবান জানে গাড়িটারই বা কী অবস্থা। আদৌ গাড়িটা নিয়ে ফিরতে পারবো কিনা তাই বা কে জানে। আদিত্য গাড়িটার সামনে গিয়ে দেখল হেডলাইটের পাশের অংশটা গাছের গুঁড়ির সাথে লেগে একেবারে দুমড়ে গিয়েছিল। বিড়ালটার শরীরটার সাথে গাড়িটার অনেক মিল খুঁজে পেয়েছিল সে। গাড়িতে ঢুকে স্টার্ট দেওয়ার চেষ্টা করল। অনেকক্ষণ এইভাবে চেষ্টা চরিত্র করার পর গাড়িটা ঝনঝন শব্দ করে স্টার্ট নিল। হরিদ্রতান্ত্রিকের নাম স্মরণ করে গাড়িটা কলকাতার উদ্দেশ্যে এগিয়ে নিয়ে চলল আদিত্য। ঈশ্বরের কৃপায় সেই যাত্রায় আর কোনো বিপদ ঘটল না ঠিকই, তবে এটি যে আগাম বিপদের সংকেত ছিল তা সময়ের কালচক্র নিজ বিধি মেনেই বুঝিয়ে দিয়েছিল ওদের। ঘড়িতে তখন রাত 1:30। সিটি হসপিটালের সামনে গাড়িটা দাঁড় করালো আদিত্য। জানি না এত রাত্রে এমার্জেন্সিতে কোনো ডাক্তার পাবো কিনা। ইন্দ্রর ব্লিডিংটা তো বন্ধ হচ্ছে না। এখানে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। এই হসপিটালে না পাই অন্য কোনো হসপিটালে যাব। আমার জন্যই তো আজ এত কিছু হয়েছে। ও তো যেতেই চায়নি। হে ঈশ্বর। আত্মগ্লানিটা সেদিন একটু বেশি কাজ করছিল আদিত্যর। ইন্দ্রকে গাড়িতে রেখেই হসপিটালের রিসেপশনে উপস্থিত হলো আদিত্য। এক্সকিউজ মি ম্যাডাম, আমার বন্ধু গুরুতরভাবে ইনজিওর্ড, হেঁটে আসার মতো অবস্থায় নেই। আপনারা কাইন্ডলি একটু অ্যাসিস্ট করুন। মহিলাটিকে অনেক বোঝাবার পরেও কোনো কাজ হলো না। পুলিশকে সে দোহাই দিয়ে বিষয়টিকে এড়িয়ে যেতে চাইলেন সেই মহিলা। অবশেষে ভাগ্যের চাকাটা অদ্ভুতভাবেই ঘুরে গেল। আদিত্যর এক বন্ধু ওই হসপিটালেই ট্রেনার হিসেবে জয়েন করেছিল। হঠাৎ দেখা হয়ে যেতেই হাতে চাঁদ পেল আদিত্য। আদিত্য, তুই এখানে এত রাতে? কোনো এমার্জেন্সি আছে নাকি? এ কি পল্লব, তুই এখানে কি করছিস? আরে তোর মনে নেই
আমি ডার্মাটোলজির উপরে একটা কোর্স করছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এখানে এখন ট্রেনিং হিসেবেই আছি। এখানে 1 বছরের ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেলে তারপরে অন্য কোথাও শিফট হয়ে যাব। ফার্স্ট টাইমেই তো আর কোথাও ফুল টাইম জব পাবো না, সেই হসপিটালেই আমাকে পার্ট টাইমেরই জব করতে হবে। তারপরে আরও কিছুদিন গেলে সার্টিফিকেটটায় যখন একটু ধুলো জমবে তখন একটা ভালো চাকরি জুটলেও জুটতে পারে। কিন্তু তুই এখানে কি করছিস? আর তোর চোখ মুখের এই অবস্থা হয়েছে কেন? আরে আর বলিস না, আমার বন্ধু ইন্দ্র মানে ইন্দ্রশিস কি? সেই ফেমাস ফটোগ্রাফার যার ফটোর জাদুতে পুতনা রাক্ষসীও সুন্দরীতে পরিণত হয়, সে তো এখন কলকাতা কাঁপিয়ে দিচ্ছে রে। শুধু কলকাতা কেন, বিদেশের বিভিন্ন এজেন্সির সাথেও তার বহু কাজ দেখতে পাই আমি। আয়াদিন কাগজেও ওর নামে আর্টিকেল বেরোয়, তারপর বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয় সে। তুই কি তার কথাই বলছিস? হ্যাঁ, ওর কথাই বলছি। তার সাথে তোর পরিচয় হলো কি করে? সেসব কথা পরে বলবো, অনেক ব্যাপার আছে। আগে তুই শিগগিরই এমার্জেন্সিতে কোনো ডাক্তার আছে কিনা দেখ। ইন্দ্রকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে, তারপরে সব কথা। সে আমি দেখে নিচ্ছি, এত চিন্তা করতে হবে না তোর। আমি এখানে নতুন হলেও বেশ ভালোই জানাশোনা হয়ে গেছে আমার। আর তাছাড়াও আজকে মনে হয় এমার্জেন্সিতে ডক্টর প্রবীর কুণ্ডু আছেন, উনি সার্জেনও। তুই জাস্ট একটু দাঁড়া, আমি দেখে আসছি। আর শোন, আমি কিছু অ্যাটেন্ডেন্টকে বলে দিচ্ছি, ওরা ততক্ষণে স্ট্রেচারে করে ইন্দ্রকে নামিয়ে আনুক। আর তুই ততক্ষণে হসপিটালের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নে, কারণ একবার ডক্টরের সাথে কনসাল্ট করা হয়ে গেলে ওকে সরাসরি কেবিনে ঢুকিয়ে নেবে। আদিত্য ঘাড় নেড়ে বলল, তাহলে তাই কর, কিন্তু একটু তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুই নিশ্চিন্ত থাক, ডোন্ট ওয়ারি, আমি দেখছি। পল্লবের কথা মতো আদিত্য সমস্ত ফর্মালিটিগুলো সম্পূর্ণ করে নিল। এই স্বল্প সময়ের মধ্যেই অ্যাটেন্ডেন্টরা স্ট্রেচারে করে ইন্দ্রশিসকেও নিয়ে এলো। অপেক্ষা ছিল শুধু ডাক্তারের আসবার। সেই অপেক্ষারও অবসান ঘটল খুব শীঘ্রই। আদিত্য লক্ষ্য করল পল্লব একজন ডাক্তারকে সঙ্গে নিয়ে আসছে। ইন্দ্রর মুখে তখনও গোঙানির শব্দ। আদিত্য ওর মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল, আদিত্য, কিচ্ছু হবে না তোর ভাই, আমি আছি তোর পাশে। একটু কষ্ট সহ্য কর, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তোর পাশে। ইতিমধ্যেই পল্লব ডক্টর প্রবীর কুণ্ডুকে নিয়ে আদিত্যর মুখোমুখি এসে হাজির হলো। ইন্দ্রর অবস্থা দেখে ডক্টর তৎক্ষণাৎ ওটিতে নিয়ে যাওয়ার কথা বললেন। হসপিটালের ফর্মালিটির দিকটা পল্লব নিজেই দেখে নেওয়ার সিদ্ধান্ত নিল। অগত্যা অত রাত্রে ডাক্তারবাবু আর কথা বাড়াতে চাইলেন না। এদিকে ইন্দ্রশিসের অবস্থাও তেমন ছিল না। বেশ অনেকটা রক্তপাত হয়ে যাওয়ার ফলে ব্রেন হ্যামারেজও হওয়ার সম্ভাবনা ছিল। তাই আর দেরি না করে তাকে এমার্জেন্সিতে সাবমিট করে নেওয়া হলো। ওটির লাল আলোটা জ্বলে উঠল। তুই রেস্ট রুমে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নে আদি। আমরা সবাই তো এখানে রয়েছি। রক্ত বেরিয়েছে ঠিকই, তবে মনে হয় না ওর অবস্থা তেমন ক্রিটিক্যাল। আর ডক্টর প্রবীর কুণ্ডু একজন খ্যাতনামা সার্জেন্ট, আর পাশাপাশি উনি একজন এক্সপিরিয়েন্স পার্সনও। এই হসপিটালের বেস্ট ফ্যাকাল্টিদের মধ্যে অন্যতম উনি। কাজেই দুশ্চিন্তার কোনো কারণ নেই রে। আদিত্যর মনে দুশ্চিন্তার মেঘ ঘোরাফেরা করলেও পল্লবের কথা শুনে ক্ষণিকের জন্য হলেও কিছুটা আশ্বস্ত হতে পারল সে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি রেস্ট রুমে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। শুধু বিশ্রাম নিলেই হবে না, দাঁড়া, আমি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই রেস্টলেস। সেটা অবশ্য তুই খুব একটা ভুল বলিসনি। আদিত্য অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলতে দেখেই রেস্ট রুমের দিকে এগিয়ে গেল। পল্লবের দক্ষ ব্যবহারে মুগ্ধ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আদিত্য সেবায় কোনো ত্রুটি রাখলেন না। পেটে খাবার আর জল পড়ার পর সিটে হেলান দিয়ে কিছুটা নেতিয়ে পড়ল আদিত্য। মনের মধ্যে হরিদ্রতান্ত্রিকের ছবিটা তখনও অস্পষ্ট হয়েও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখছিল। আর তার সেই ধাঁধার অন্তর্নিহিত অর্থ অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ল আদিত্য। এই সবের মধ্যে চোখটা কখন লেগে এসেছিল তার মনেই ছিল না।
অপারেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পরেও ইন্দ্রশিসকে 24 ঘন্টা অবজারভেশনে রাখার সিদ্ধান্ত নিলেন ডক্টর প্রবীর কুণ্ডু। বেডে দিয়ে দেওয়া হলো ইন্দ্রশিসকে। পল্লব আদিত্যকে সুসংবাদটা দিতে গিয়ে দেখল ও ঘুমাচ্ছে। আরে দারুণ খবর আছে একটা। পল্লবের গলার আওয়াজটা রাতের নিস্তব্ধতাকে ভেদ করে সোজা কানে এসে লাগলো আদিত্যর। হুড়মুড় করে উঠে বসলো আদিত্য। কি হয়েছে? কোনো সমস্যা নাকি? আরে না রে বাবা, তোর বন্ধু ইন্দ্র এখন ভালো আছে। ওর কপালে 5টা স্টিচ পড়েছে, রক্ত বেরিয়েছে ঠিকই, বাট এখন আউট অফ ডেঞ্জার, অসুবিধা নেই আর। ফাঁড়াটা বোধহয় কেটে গেছে। ডক্টর 24 ঘন্টার অবজারভেশন দিয়েছেন। আমি ওনার খুব বড় ফ্যান জানিস। জ্ঞান ফিরলেই আমি দেখা করে সিগনেচার নিয়ে আসবো। তোর সুবাদে এরকম একটা সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল, আমি ভাবতেও পারছি না। কথাটা শেষ করা মাত্রই পল্লবকে একজন নার্স ডাকলেন। স্যার, আপনাকে মিস্টার মুখার্জি ডাকছেন। 13 নম্বর কেবিনের পেশেন্টের ব্যাপারে কিছু বলবেন হয়তো। আচ্ছা, আদিত্যকে ইন্দ্রর কেবিনে পৌঁছে দিয়ে আমি যাচ্ছি। ওকে স্যার। নার্সটি চলে গেল। চল আদিত্য, তোকে আমি ইন্দ্রর কেবিন পর্যন্ত নিয়ে যাই। আমি কি ওকে দেখতে পারবো? দেখতে পারবি, কিন্তু কথা বলতে পারবি না। ওর জ্ঞান ফিরেনি এখনো। দূর থেকে দেখে তুই বাড়ি চলে যেতে পারিস, অথবা রেস্ট রুমে অপেক্ষা করতে পারিস। আচ্ছা চল গিয়ে দেখি। আদিত্য দেখল ইন্দ্র নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। ইন্দ্র সেই অশান্ত চেহারাটার চেয়ে এই চেহারাটা অনেক বেশি প্রাসঙ্গিক বলে মনে হলো আদিত্যর। পল্লব, ও যখন ভালোই আছে তখন আমি আর রেস্ট রুমে অপেক্ষা করব না, বাড়ি চলে যাই। কালকে সকালে চলে আসব। কালকেই বোধহয় ডিসচার্জ করে দেবে, কি বলিস? কালকে সকালের মধ্যে আশা করি ওর জ্ঞানও ফিরে আসবে। তখন ভালো করে কথা বলে নেব ওর সাথে। ঈশ্বরের কৃপায় এই যাত্রায় বেঁচে গেল বেটা। উফ, যা ভয় পাইয়ে দিয়েছিল। পল্লব আদিত্যর কাঁধে হাত দিয়ে বলল, কপাল জোরে তোর আজকে আমার সাথে দেখা হয়ে গেছিল রে, না হলে হয়তো এখান থেকে ফিরে যেতেই হতো। আমি ছিলাম বলে ব্যাপারটা এখানে ম্যানেজ করতে পেরেছি। সে আর বলতে 100 বার। শোন, আমার রাতের খাওয়া তো হয়েই গেছে, বাড়িতে গিয়ে শুধু শরীরটা বিছানায় ফেলার অপেক্ষা। আর পারছি না রে, সারাদিন যা ধকল গেছে, তারপর আবার এই হেডেক। যদিও কালকে রবিবার, তবুও ইন্দ্রকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে, অনেক ফর্মালিটিস আছে। আমি তাহলে আসলাম রে, আর অনেক ধন্যবাদ তোকে। আবার দেখা হবে, কেমন? ভালো থাকিস। কাল যখন ইন্দ্রর জ্ঞান ফিরবে তখন ওর সাথে কথা বলে নিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আদিত্য, তুই সাবধানে যাস। কোনো এমার্জেন্সি হলে তোকে খবর দিয়ে দেবো। ঠিক আছে, বাই, সি ইউ। কথোপকথন শেষ করে আদিত্য বেরিয়ে গেল। পল্লবও মিস্টার মুখার্জির কেবিনের দিকে রওনা হলো। ধীরে ধীরে রাত আরও বাড়ল। হসপিটালটাও বেশ নিস্তব্ধ হয়ে পড়েছিল। ফ্লোরগুলো ফাঁকা, রুগীরা নিদ্রাচ্ছন্ন। ইন্দ্রশেষের কেবিনের দিকটায় তেমন লোক চলাচল ছিল না। হসপিটালের ওই দিকটায় একটাই কেবিন ছিল, বাকি এমার্জেন্সি কেবিনগুলো সব বুক ছিল। ইন্দ্রর সাথে ছিলেন এক মেট্রন। রাতে ডিউটি দিয়ে তিনিও শরীরটা চেয়ারের গায়ে এলিয়ে দিয়েছিলেন। রাতে চাদর যখন সকলকে ঢেকে ফেলেছিল, ঠিক সেই সময় আবির্ভাব ঘটল এক শব্দের। ইন্দ্রশেষ, ইন্দ্রশেষ, শুনতে পাচ্ছ আমার কথা? ইন্দ্র, ইন্দ্র, সিঞ্চিত কোনো শব্দ, যার আভাস এক ঘুমন্ত মানুষের হৃদয়কেও স্পর্শ করতে পারে। আওয়াজটা যতই কাছে আসছিল, ইন্দ্র ততই অনুভব করছিল সে আর একা নেই। কেউ যেন তার সাথে দেখা করতে এসেছে, কিছু বলতে এসেছে, কোনো নির্লিপ্ত ইচ্ছাকে প্রকাশ করতে এসেছে, কিংবা কোনো সংবেদনশীল দাবি নিয়ে। চোখটা দরজায় গিয়ে ঠেকল ইন্দ্রর। জ্ঞানটা সদ্যই ফিরেছিল।
পরিসরটা বেশ ঘোলাটে। তবুও মনে হলো কেউ যেন দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। কে ওখানে বলে জোরে ডাকতে গিয়ে হঠাৎ ডান দিকের কপালে তীব্র ব্যথা অনুভব করল ইন্দ্রশিস। মেট্রনের দিকে হাত বাড়িয়ে ইশারা করতে গিয়ে দেখল তিনিও ঘুমিয়ে কাঁদা। কিছু বলার আগেই দরজা ঠেলে মৃদু একটা মেয়েলি কণ্ঠস্বর ইন্দ্রর কানে এলো। উঠবেন না। একটি সোহাগী কণ্ঠস্বর। পায়ের শব্দটা আরও কাছে এলো তার। এখন শরীরটা ইন্দ্রর খুব কাছে। কালো শাড়িতে অপরূপা এক নারী মূর্তি ইন্দ্রর সামনে দাঁড়িয়েছিল। মাথায় হাত রেখে তাকে আশ্বস্ত করে বলল, শুয়ে থাকুন, আমি এখন থেকেই আপনার সাথেই থাকব। আমার পাওনাটা না নিয়ে যে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ইন্দ্র হতভম্ব হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার কোমল হাতের স্পর্শ গালে পড়তেই ইন্দ্র সারা শরীরে উত্তেজনা সৃষ্টি হলো। ভাষা ভাষা চোখে দেখলেও বুঝতে অসুবিধা হলো না এই মেয়ে পরমা সুন্দরী। মেয়েটি আরও কাছে এগিয়ে এলো। ঠোঁটটা ইন্দ্রর কাছে নিয়ে গিয়ে বলল, নিশিত ভামিনী, এটাই আমার পরিচয়। ইন্দ্র বলল, আপনাকে আমি তো কোনোদিন দেখিনি, চিনিও না। আপনি কি আমাকে চেনেন? মেয়েটি এবার নিজের ঠোঁটটা ইন্দ্রর ঠোঁটের কাছে নিয়ে এসে বলল, তোমার বেঁচে থাকার পেছনে আমিই ছিলাম, আর তোমার মৃত্যুর ওপরেও আমারই অধিকার থাকবে। ইন্দ্র অবাক হয়ে সেই কালো চোখগুলির দিকে তাকিয়ে রইল। লাল রসালো ঠোঁট দুটি তাকে বারংবার আকৃষ্ট করছিল। মনে হচ্ছিল তাদের ছুঁয়ে দিতে। মেয়েটি ওর শরীরের থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়ে বলল, আজকে আসলাম ইন্দ্রশিস, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। শুনুন একবার। হঠাৎ ইন্দ্রশিসকে চিৎকার করতে দেখে মেট্রন এগিয়ে এসে বললেন, স্যার, কাকে দেখে চিৎকার করছেন? কে এসেছিল আপনার সঙ্গে দেখা করতে? এসেছিল, আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আপনি কি চেনেন? না না না, সেটা জানি না। নাম বলেছিল আপনাকে? হ্যাঁ, কি যেন একটা নিশিত ভামিনী। নিশিত ভামিনী? হ্যাঁ হ্যাঁ, আমার কানের কাছে এসে তো তেমনটাই বললেন। আপনি এখন দুর্বল আছেন স্যার। আমি একটা বিষয় দেখে অবাক হয়ে যাচ্ছি। এত তাড়াতাড়ি তো আপনার জ্ঞান ফেরার কথাই না, তাও আপনার জ্ঞান ফিরে এলো কিভাবে? আমি জানি না, তবে এই ঘরে একজন মহিলা এসেছিলেন, এই বিষয়ে আমি একদম নিশ্চিত। আর তিনি আমার কাছে বসেছিলেন। এত কাছে বসে থাকা সত্ত্বেও কাউকে অনুভব করতে পারবো না, তা হতেই পারে না। এটা আমার মনের ভুল নয়। আপনি এত উত্তেজিত হবেন না স্যার। সদ্যই আপনার অপারেশন হয়েছে, তারপর মাথায় 5টা স্টিচ পড়েছে আপনার। আপনি দয়া করে ঘুমানোর চেষ্টা করুন স্যার। আমি আপনার ঘরেই ছিলাম। চোখটা একটু লেগে গেছিল ঠিকই, কিন্তু আমি কাউকেই দেখতে পাইনি। আপনি নিশ্চয়ই ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিলেন। নিন, এবার ঘুমিয়ে পড়ুন। মেট্রনের কথাগুলিকে সত্যি হিসেবে মেনে নিতে ইচ্ছে করল না ইন্দ্রশিসের। মেয়েটির মুখটি আবছা হিসেবে ধরা দিলেও তার অনুভূতিটা বেশ তরতাজাই ছিল তার মনে। ভোরের আলো ফুটল।
চোখ খোলার সাথে সাথেই নিজেকে অনেকখানি সুস্থ অনুভব করছিল ইন্দ্রশিস। ওর মনে হলো যেন কিছুই হয়নি, দিব্যি সব কিছু স্বাভাবিক রয়েছে। স্যালাইনের ছুঁচটা নিজের হাত দিয়ে খুলে ফেলতে চাইল ইন্দ্র। আরে কি করছিস, কি পাগল হয়ে গেছিস নাকি? কি মুশকিল বল দেখি, তোর যে কালকে এত বড় একটা অপারেশন হয়েছে সে খেয়াল আছে? আদিত্যর কথাগুলো শুনে এক প্রকার বিরক্ত হয়ে গেল ইন্দ্র। কেন, আমার কি হয়েছে? সামান্য একটু চোট পেয়েছিলাম হয়তো, সে তো হামেশাই হতে থাকে। গাড়ি ড্রাইভিং করতে গিয়ে এরকম টুকটাক বিপদ তো হতেই পারে। তা বলে এই হসপিটালে বেডে শুইয়ে রেখে এসব যন্ত্রপাতি গায়ের মধ্যে ফুটিয়ে রাখার কি কোনো দরকার আছে? আদিত্য বিষয়টা দেখে অবাক হয়ে গেল। ও ভেবেছিল ইন্দ্র হয়তো কোনো ক্লান্ত শ্রান্ত চেহারা নিয়ে ওর দিকে চাইবে, কিন্তু অকস্মাৎ এই পরিবর্তন ঘটতে দেখে চমকে উঠল। একটা মানুষ যার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তার কি এমনটা করা উচিত? যদিও তেমন কোনো মেজর অপারেশন ছিল না, তবু একটা দুর্বলতা বা ব্যথা তো থাকবেই। নিজেকে কিছুটা সামলে নিল আদিত্য। যাক, ভালোই হয়েছে। এমনিতে তো তুই ছাড়া গরু, বেঁধে রাখা ভারী মুশকিল। জ্ঞান ছিল না বলেই হয়তো এতগুলো ঘন্টা এই চার দেয়ালের মধ্যে বন্দি রাখা সম্ভব হলো, না হলে হয়তো এতক্ষণে হসপিটালের সব রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যেত। তা এত চাঙ্গা লাগছে যে, আমার তো মনেই হচ্ছে না যে আমি হসপিটালে তোর সাথে দেখা করতে এসেছি। মনে হচ্ছে তোর সাথে তোর ফ্ল্যাটে দেখা করতে এসেছি। সেই হালকা মেজাজে আনন্দে আত্মহারা হয়ে আমাকে ওয়েলকাম করছিস তুই। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, বল বল কি ব্যাপার? ঘটেছে ঘটেছে, তেমন কিছু একটাই ঘটেছে আদিত্য। সে এসেছিল জানিস? সে মানে? কে এসেছিল? ভুলভাল বকিস না কেমন? সকালে 11টা থেকে 12টা পর্যন্তই হসপিটালের ভিজিটিং আওয়ার্স, তার বাইরে সকলের প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র ডক্টর এবং নার্সরা হয়তো ভিজিট করতে পারেন। আমি বোধহয় তোর সাথে প্রথম দেখা করতে এসেছি। ভুল ধারণা। তোর আগে গতকাল রাতেই একজন আমার সাথে দেখা করে গেছে, আর আমাকে সেই মেয়েকে খুঁজে বার করতেই হবে। ওকেই আমি আমার আপকামিং প্রজেক্টের ব্র্যান্ড ফেস বানাবো। ওই হবে আমার ম্যাগাজিনের টপ ফেস, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। মানেটা কি? কে দেখা করতে এসেছিল তোর সাথে? এটা আবার সম্ভব নাকি? ভুলভাল বলছিস ইন্দ্র। অপারেশনের পরে মনে হচ্ছে মাথাটাই গেছে। তুই থাম। ওই মেয়েটাকে দেখার পর থেকেই আমি এতটা সুস্থ অনুভব করছি, সেটা কি তুই জানিস? ওই মেয়েকে আবার খুঁজে বার করতেই হবে আদিত্য, যেভাবেই হোক। ওই মেয়েটাকে আমার চাই। এই ইন্দ্রশিসের নজর একবার যার উপরে পড়ে তাকে তো সে পেয়েই ছাড়ে। আবার বোকার মতো কথা বলছিস। কালকে হটকারিতায় দেখলি তো কত বড় একটা বিপদ ঘটে গেল। আর এমন করিস না। কাল তুই খুব কড়া কড়া মেডিসিন খেয়েছিলিস তো, তাই মনে হয় তুই ঘোরের বসে কিছু একটা দেখেছিস। ও, আমাকে তো খুঁজতেই হবে না মানে? কি বলতে চাইছিস বল তো ইন্দ্র? সে বলে গেছে সে নিজেই ধরা দেবে। আর আমার মৃত্যুর পরেও নাকি এখন তারই অধিকার আছে, এটাও সে বলেছে। ও তাই বুঝি? ঘুমের ঘরেও যে কেউ সুন্দরী মেয়েদের স্বপ্ন দেখে তা তোকে দেখেই বুঝতে পারছি। আরে এটা স্বপ্ন নয় রে, এটাই সত্যি। তা কি নাম সেই মায়াবিনীর? নিশীথ ভামিনী। ইন্দ্রশিসের মুখে নামটা শোনা মাত্রই চমকে উঠল আদিত্য। মুখটা কালো হয়ে গেল ওর। ক্ষণিকের জন্য সোহাগ ভরা মুখটায় সমস্ত রং উবে গেল। এই নামটির কথাই তো গতকাল হরিদ্রতান্ত্রিকের মুখে শুনেছিলাম। এরকম কিছু এক্সিস্ট করে নাকি? এসব আবার সত্যি হয় নাকি? রিয়েলি স্ট্রেঞ্জ। যদি সত্যি না হবে তাহলে ইন্দ্র হঠাৎ এই নামটা বলতে গেল কেন? ও তো অন্য কোনো নামও বলতে পারত। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। কেবিনে ঢুকে এলেন ডক্টর প্রবীর কুণ্ডু, সঙ্গে পল্লব এলো। এই যে আদিত্য। হ্যাঁ বলুন স্যার। ভালোই হলো তোমাকে পেয়ে গেলাম। আমি ইন্দ্রশিসকে ভিজিট করতেই আসছিলাম, তোমাকে এখানে পেয়ে যাব ভাবিনি। ও এখন মোটামুটি সুস্থ আছে। আমি কিছু পেনকিলার ইঞ্জেকশন দিয়েছিলাম,
ফলে ব্যথাটা অনেকটাই কমে যাবে। আর একটা দিন রেস্ট নিলে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তুমি চাও তো আজকে ওকে বাড়ি নিয়ে যেতে পারো। খুব ভালো, তাহলে আজকে তাহলে ওকে ডিসচার্জ করে দিতে পারবেন? হ্যাঁ, সে করে নিতে পারবো। এমনিতেই ও অনেকটাই সুস্থ বোধ করছে। শুধু শুধু হাসপাতালে আটকে রাখলে ওর কাজের ক্ষতি হবে। ডাক্তারবাবু কথাটি শেষ করে বেরিয়ে গেলেন। সাথে সাথেই পল্লব একখানা ডায়েরি বার করে ইন্দ্রশেষের সামনে ধরল। একটা অটোগ্রাফ দেবেন স্যার? আমি আপনার খুব বড় ফ্যান। যদিও এই পরিস্থিতিতে আপনার কাছে অটোগ্রাফ চাইছি, তার জন্য আমি লজ্জিত, কিন্তু কি করব বলুন। আপনার সাথে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় দেখা করার ইচ্ছে ছিল। ভেবেছিলাম আপনার সাথে একটু ভালো করে কথা বলার সুযোগ পাবো। আপনার কাজ আমাকে মুগ্ধ করেছে, তাই আর কি। আরে না না, এত ভাবতে হবে না, আর এভাবে বলতেও হবে না। আসলে জোরে ড্রাইভিং করাটা আমার একটা খুব বাজে স্বভাব। মাঝের মধ্যে এরকম দুর্যোগের মুখে পড়তে হয় আর কি। কথাগুলি বলতে বলতেই হাতের কাজটা সেরে ফেলল ইন্দ্রশেষ। সুন্দর করে একখানা অটোগ্রাফ দিয়ে দিল ডায়েরির পাতায়। থ্যাংক ইউ সো মাচ স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। আমাকে এক্ষুনি ডিউটিতে বেরিয়ে যেতে হবে, তবে আপনার সাথে কখনো দেখা করে অনেক কথা বলার ইচ্ছে রইল। বেশ তো, আমার কোনো আপত্তি নেই। এই শনিবার আমি ফাঁকাই আছি। আসলে উইকেন্ড ছাড়া তো আমার ফাঁকা থাকার উপায় নেই। তোমার যদি কোনো কাজ কম থাকে তাহলে একবার এসো আমার স্টুডিওতে, দেখা করে যেও। পল্লব যেন কথাটা শুনে হাতে চাঁদ পেল। বেশ ঠিক আছে, তবে আমি তাই করব। আর আদিত্যকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন একটা সুযোগ পাইয়ে দেওয়ার জন্য। ওর সাথে কাল দেখা না হলে আপনাকে তো কোনো দিন এত কাছ থেকে দেখতেই পেতাম না। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান স্যার, আবার পরে দেখা হবে। বেশ ঠিক আছে, তুমিও ভালো থেকো। ওকে স্যার, তাহলে আমি আসছি। ইন্দ্র, আমি তাহলে ফর্মালিটিগুলো করে আসছি। তুই তার মধ্যে জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে নে। আমি ফিরে এসে তোকে নিয়ে বেরিয়ে যাব। আজকে খবরদার স্টুডিওতে যাওয়ার চেষ্টাও করবি না। কাজ পালিয়ে যাচ্ছে না। তুই কালকের দিনটা ফ্ল্যাটে রেস্ট নে। এই দুদিন আমি কাজ সামলে নিচ্ছি, ওকে? আদিত্য সব কাজ শেষ করে ইন্দ্রকে নিয়ে তার ফ্ল্যাটে ফিরল। তারপর ওর খাবারের বন্দোবস্ত করে দিয়ে স্টুডিওতে চলে গেল। ইন্দ্রশেষ নিজের ক্লান্তি মেটানোর জন্য একটা ম্যাগাজিন মুখের কাছে ধরতেই হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার থেকে ফোন করছে, তাও আবার এমন সময়। আমি তো কাউকে আমার এই নাম্বারটা দিই না। ফোনটা কানে তুলতেই প্রথম দফায় ওপার থেকে কোনো কিছুর আওয়াজ আসছিল না। কোথাও কোনো শব্দ নেই। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই কানে আসছিল না তার। সকাল সকাল ঝিঁঝি পোকার ডাক শুনে ভয় দেখাতে চাইছেন? আমার নামটা ভালো করে জানেন তো? যদি পয়সা একটাও বাকি থাকে তাহলে ওই জঙ্গলে গিয়েই নিয়ে আসবো। কি সব আলফাল লোক ফোন করে। ফোনটা বিরক্তি ভরা মুখটা নিয়ে রেখে দিল ইন্দ্রশেষ। 15 মিনিট বাদে আবার ফোন এলো, ওই একই নম্বর থেকে। আমি কিন্তু এবার এই নাম্বারটা পুলিশকে দিতে বাধ্য হব। ধুর। কথাটা শেষ করেই ফোনটা রাখতে যাওয়ার সময়ই হঠাৎ একটি মায়াবী কণ্ঠস্বর কানে ভেসে এলো তার। ইন্দ্রশেষ, ইন্দ্রশেষ, শুনতে পাচ্ছ আমার কথা? মনে হচ্ছিল কোনো দূর দেশ থেকে, সাগরের একেবারে তলদেশ থেকে উত্থিত কোনো শব্দ ভেসে আসছে, যা হৃদয়কে বিদীর্ণ করে দিতে পারে। কণ্ঠস্বরটা একটু কেঁপে উঠল ইন্দ্রর, কারণ এই আওয়াজটির সাথে সে বেশ ভালোই পরিচিত ছিল। সেদিন হসপিটালে রাতের বেলাও যে তার খুব কাছাকাছি উপস্থিত ছিল, তার তরফ থেকেও এমন কিছু অনুভূতিরই আভাস পেয়েছিল ইন্দ্রশেষ। ইন্দ্র, আমার ইন্দ্রশেষ। কে বলুন তো?
কণ্ঠস্বরের কাঁপুনি প্রমাণ করে দিচ্ছিল মানুষটা আর ইয়ার্কির পর্যায়ে বিষয়টিকে নিয়ে ভাবতে পারছিল না। সারা শরীরে তখন ঠান্ডা রক্তের আন্দোলন। একটা দীর্ঘশ্বাসের শব্দ, তারপরেই কেউ বলে উঠল, ইন্দ্র, আমাকে চিনতে পারলে না? নিশীথ ভামিনী, আমি আসছি, তোমার কাছে খুব শীঘ্রই আসছি। শুনতে পাচ্ছ আমার পায়ের শব্দ? ছনছন করে ওই নূপুরগুলো বাজছে, কাঁপছে তোমার হৃদয়ে। ভাসমান দুটি চোখ শুধু সেই থেকে তোমাকেই খুঁজে চলেছে। আসতে যে আমাকে হবেই, যে আমাকে আহ্বান করে আমি তার কাছে ছুটে চলে যাই। তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও ইন্দ্র, আমার সাথে আমার পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হয়ে নাও। কি শাস্তি দেওয়া যায় বলো তো তোমায়? মৃত্যু, নাকি ভালোবাসা, নাকি ভালোবেসে মৃত্যু? বলো, কোনটা পেলে তুমি সব থেকে বেশি খুশি হবে? আমি যে আকাঙ্ক্ষিতের আকাঙ্ক্ষা গো। ফোনটা কেটে যেতেই ইন্দ্রশিস ছুঁড়ে ফেলে দিল ফোনটাকে। বেসিন থেকে এক মুঠো জল নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিল। তখনও সারা শরীরটা কাঁপছে তার। সারা শরীরের মধ্যে এক অদ্ভুত অকিঞ্চিতকর প্রবণতা। কাউকে কাছে পেতে চাইছে দুটো হাত, অথচ তার থেকেই সব থেকে বেশি দূরে যেতে চাইছে এই শরীরটা। এমন ভয়ঙ্কর কিছু কি ঘটতে পারে? কি করেছি আমি? কি আমার অপরাধ? এই কণ্ঠস্বর আমাকে কিছুতেই স্বাভাবিক থাকতে দেয় না। আমি সেদিনও সকলকে চিৎকার করে বলতে চেয়েছিলাম যে সে আসছে, সে খুব কাছেই আছে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। এমন কেউ কি আছে যে আমার সবটা জানে কিংবা ছেড়ে ফেলেছে? আর আর উফ, আমার শরীরটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে। আমি চলতে পারছি না কেন? দরজায় কলিং বেলের শব্দ হলো। মেঝেতে শুয়ে তখনও কাতরাচ্ছে ইন্দ্রশিস। দু তিনবার একইভাবে বেলটা বেজে যাওয়ার পরে হঠাৎ কেউ দরজা ঠেলে ভিতরে ঢুকে এলো। সজোরে একটি কণ্ঠস্বর কানে যেতেই গোঙানির স্বরে ইন্দ্র বলল, আমি উঠতে পারছি না আদিত্য। আদিত্য, আমাকে একটু সাহায্য কর না। আদিত্য এগিয়ে এলো ওর দিকে। এ কি, এরকম অবস্থা কে করলো তোর? আমি একটু তাড়াতাড়ি চলে এলাম, ভাবলাম তুই সময় মতো খাবি দাবি কিনা। এমনিও তোর শরীরটা এখনো দুর্বল, কিন্তু এভাবে মেঝেতে পড়ে রয়েছিস কেন? এতটা খারাপ অবস্থাও তো তোর ছিল না। সব বলছি তোকে, সব। একটু জল দিবি? জল? হ্যাঁ, একটু দাঁড়া, আমি আনছি। এই দে জল দে। আদিত্য জলের গ্লাসটা এগিয়ে দিল। হঠাৎ মনে পড়ে গেল সেই রাতের কথা। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ইন্দ্র ঠিক একইভাবে জল জল বলে কাতর কণ্ঠে ভিক্ষা চাইছিল ওর কাছে। Something is very horrible, আদিত্য। কিছু তো একটা ঘটছে আমার সাথে, কিছু তো একটা ঘটছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কাউকে বোঝাতেও পারছি না। কিছু তো একটা ঘটছে। কি হয়েছে বলতো তোর? ওখান থেকে ফিরে আসার পর থেকেই দেখছি তোর মধ্যে হঠাৎ হঠাৎ কেমন যেন সব পরিবর্তিত হয়ে যাচ্ছে। যে মানুষটাকে আমি চিনি, আই মিন টু সে ইন্দ্র, প্রকৃতপক্ষে একটা চার্মিং পার্সন, যে পৃথিবীর কোনো বাধাকেই বাঁধন বলে মনে করে না। আমার রাইট ইন্দ্র?
ইন্দ্রশিস গ্লাসটা ঠকঠক করে কাঁপতে কাঁপতে টেবিলের উপর রাখল। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু কিন্তু যতবার ওই কণ্ঠস্বরটা আমার কাছে আসছে ততবার আমার আমার গলাটা একেবারে শুকিয়ে আসছে। মনে হচ্ছে ভেতর থেকে শরীরের সব নিঃশ্বাসটা কেউ টেনে নিচ্ছে। আমাকে আমাকে কেউ খুব কার নিজের কাছে নিয়ে যেতে চাইছে আদিত্য। একটা মহিলা, অদ্ভুত তার গলার কণ্ঠস্বর, যেন কেউ কথা বলছে না। প্রতিটা কথার আড়ালে কোনো এক গোপন রহস্য লুকিয়ে ভেসে আসছে। সে আসছে, কিন্তু কোথাও তার পদধ্বনি শুনতে পাচ্ছি না। ওই দেখ দেখ, আমার টেবিলের ওপরে মোবাইলটা পড়ে আছে। আমি 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 কাউকে ওই নাম্বারটা দিইনি, জানিস? এই নম্বরে ফোন করেছিল একটা মেয়ে। কি ছিল ভগবান জানে, কিন্তু কোনো জাদু করি সেদিন ওই এসেছিল ওই হসপিটালে। আমি তোকে অবিশ্বাস করি না, কেন জানিস? কারণ তুই আর যাই হোক ভয় পাওয়ার ছেলে নয়। মোবাইলটা স্ক্রল করতে করতে আদিত্য বলল, কই টেলিফোন ডিরেক্টরিতে কোনো আননোন নাম্বার তো দেখতে পাচ্ছি না। এখানে তো শুধু তোর মায়ের নাম্বারটা দেখতে পাচ্ছি, আর তা আবার পরশু দিন লাস্ট কল করেছিলেন যেদিন উনি। ইন্দ্র শরীরের সব শক্তি দিয়ে উঠে বসল। কই দে দেখি মোবাইলটা। তুই নাম্বারটা ডিলিট করে দিসনি তো আদিত্য? আরে মহা মুশকিল, আমি সবে মাত্র মোবাইলটা হাতে নিলাম। তুই তো দেখলি, তোর কথা শুনতে শুনতেই মোবাইলটা সার্ফিং করছিলাম। এত তাড়াতাড়ি কি করে একটা নম্বর না দেখে ডিলিট করে দেব? বোকার মতো কথা বলিস না। হতেই পারে হয়তো আমাকে টেনশন ফ্রি করার জন্য তুই কাজটা করেছিস। কিসের জন্য তোর টেনশন হয়েছিল সেটাই বুঝতে পারলাম না। আমি নাকি নিজে বুঝেই সব কাজ করে ফেললাম। এতই যদি বুঝদার হতাম ইন্দ্র, তাহলে আজকে তোর জায়গায় আমি থাকতাম রে। অনেক চেষ্টা করেও ইন্দ্র ওই নম্বরটা খুঁজে বার করতে পারল না। তারপর ফোনটা সোফার উপর রেখে আবার নেতিয়ে পড়ল। শোন ইন্দ্র, এত ভেঙে পড়ার কিছু হয়নি। আমার মনে হয় তান্ত্রিক বাবার কুপ্রভাব তোর উপরেও পড়েছে। ওনার সেদিনকার বলা কথাগুলো তুই মনের কোনো একটা কোণে জমিয়ে রেখেছিস। আমি যতদূর তোকে চিনি, তুই সামনে যাই দেখাস না কেন, এমনিতে খুবই চাপা স্বভাবের মানুষ। তুই নির্ঘাত ওই কথাগুলিকে মনের মধ্যে ভেবে চলেছিস, আর সেই জন্যেই এইসব উল্টোপাল্টা জিনিস দেখছিস। এগুলো তোর হ্যালুসিনেশন ছাড়া আর কিচ্ছু নয়। এইসব নিয়ে সারাদিন ভাবলে কাজটা কে সামলাবে বলতো? সামনেই ফ্যাশন উইকের কাজ রয়েছে। ও ভালো কথা, ফ্যাশন উইকের কথা বলতে গিয়ে মনে পড়লো, একটা গন্ডগোল হয়ে গেছে বুঝলি। ইন্দ্রশিস তরবরিয়ে উঠে বসল। কি হয়েছে? নয়নতারা। হ্যাঁ, কি নয়নতারা? চুপ করে আছিস কেন? বলবি তো কি হয়েছে নয়নতারার। নয়নতারা এই প্রজেক্ট আর করবে না। হোয়াট, আর ইউ কিডিং মি? হ্যাঁ, মানে আজকে আমার সাথে দেখা হয়েছিল। অনেকবার ওকে বোঝানোর চেষ্টাও করলাম, কিন্তু ফেন্ডির প্রজেক্টটা পেয়ে গেছে। বুঝতেই পারছিস, ইন্টারন্যাশনালি ফেমাস কোম্পানি ফেন্ডি, বিশ্বের সবাই চেনে। আসলে ওর বয়সটা কম তো, আর দেখতেও অসম্ভব প্রমিসিং, তাই ডাক তো আসবারই ছিল। ওহ মাই গড, আই নো দ্যাট ব্লিচ ভেরি ওয়েল। আমি জানতাম আমার অনুপস্থিতিতে এমনটাই করবে। আমি থাকলে না ব্যাটার মুখ বন্ধ করিয়ে দিতাম একেবারে। আসলে মাল চাই, মাল। এসব পাবলিক মালের গন্ধে মজে যায়। করি ফেলো, মাল তোলো। আরে কি হয়েছে কি তোর? এই সামান্য বিষয় নিয়ে চল এক্ষুনি। আমার কিচ্ছু হয়নি, মালটা এখনো নিশ্চয়ই স্টুডিওতেই আছে। আদিত্য চাপা স্বরে বলল, কোনো লাভ নেই ইন্দ্র। দ্বিগুণ টাকা দেব বলেছিলাম, দুবাই ট্যুরের প্রমিসও করেছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। নয়নতারা ওই প্রজেক্টটা ছাড়বে না। বললেই হলো নাকি? আমার কাছ থেকে যে অ্যাডভান্সটা নিয়ে বসে আছে সেটার কি হবে? ছাড়বো না আমি ওকে। পাই টু পাই পয়সার হিসাবটা আমার চাই, নাহলে ওর মতো মেয়েদের আমি রাস্তায় কিভাবে ঘোরাতে পারি, কিচ্ছু পারবে না, কিচ্ছু না। ইন্দ্র প্লিজ কুল ডাউন। অর্ধেক টাকা নিয়েছে ঠিকই, অর্ধেক শুটিংয়ের কাজও তো করে দিয়ে গেছে। এত চিন্তা করিস না। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তুই নিশ্চয়ই যাবি, আর অফিসিয়াল স্পন্সর হিসেবে আমরাই থাকব। শান্ত হয়ে বসল ইন্দ্রশিস। ইন্দ্র,
এই ইন্দ্র, এত ভেঙে পড়ার কিছু হয়নি। এই ধরনের কাজে এমনটা হতেই পারে। যে কোনো মানুষ বেটার অপরচুনিটি পেলে চলেই যেতে পারে। এতে এত ভাবনা চিন্তার কি আছে? তা বলে এরকম অর্ধেক জায়গাতে পয়সা নেওয়ার বেলাতে এই মালগুলো জিভ লক লক করে একেবারে। কই তখন তো একবারও বলতে শুনি না যে কাজ শেষ করার পর পুরো টাকাটা নেব। এটা পুরো তোর জন্য হয়েছিল। তুই শালা টপ মডেল করে মাথা খারাপ করে দিয়েছিলিস। এখন দেখতে পাচ্ছিস তো কি অবস্থা। আচ্ছা বাবা, সব বুঝতে পারছি। তোর মতো সবাই বড়লোক বাপের স্পয়েল ব্রাট হয় না। ও মাই গড, আই উইল কিল ইউ আদিত্য। আরে বাবা, মজা করছিলাম, জাস্ট চিল। শোন ইন্দ্র, প্রজেক্টের কাজটা যতদূর এগিয়েছে তা দেখে মনে হচ্ছে এখন এমন কোনো মডেলকে লাগবে যে একেবারে কাঁপিয়ে দিতে পারে। আলতু ফালতু মডেল ধরে লাভ নেই। সে তো আয়াদিন কলকাতার রাস্তায় ঘুরেই বেড়ায়। ওইসব পোর্টফোলিও দিয়ে কোনো কাজ হবে না। আসলে এই ফটোশ্যুটের জন্য নয়নতারা ছিল ওয়াজ দ্য বেস্ট। এমনি সময় আমিও দু একটা এক্সট্রা মডেল হাতে রেখে দিই। এইসব ভয় থেকেই রেখে দিই, জানিস তো, হুট করে চলে গেলে যাতে আর একজনকে কাজে লাগাতে পারি। কিন্তু এখন তো দেখছি শাঁখের করাতের মতো অবস্থা, উভয় সংকট যাকে বলে। কেন উভয় সংকটের কি আছে? হ্যাঁ দেখ না, দুই দিকেই তো বিপদ। একে হাতে সময় কম, তার আবার মডেলও নেই। এইরকম ঝ্যাক্কাস মডেল কোথা থেকে পাবো বলতো? তোর কি মনে হয় কলকাতা শহরে এরকম মডেল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? আর আমাদের এবং এই প্রজেক্টের যা ডিম্যান্ড, তা থেকে মনে হয় না এই শহরে এরকম কিছু জুটবে বলে হাঁ করে আকাশের দিকে বসে থাকলে চলবে না আদিত্য। আমাদেরকেই খুঁজে বার করতে হবে। শোন, আমরা যা টাকা দিচ্ছি আর যা সুযোগ দিচ্ছি, টাউনের সব থেকে বেস্ট মডেলকেই তুলে আনা যাবে। তুই এসব নিয়ে কিচ্ছু চিন্তা করিস না, বস হাম হ্যাঁ না। আদিত্যর মুখে কিছুটা স্বস্তির হাসি ফুটে উঠল। ইন্দ্র কথা দিলে যে কথা রাখতে জানে, সে ক্ষমতা যে তার আছে, আদিত্য এই বিষয়ে কিছুটা হলেও নিশ্চিত ছিল। সমস্যা ছিল ওর ভাঙা শরীরটা নিয়ে। তবে ঈশ্বরের কৃপায় দুদিনের মধ্যেই শরীরটাও আবার স্বাভাবিক হয়ে গেল। স্টুডিওতে উপস্থিত হলো ইন্দ্রশিস। 4 দিন ধরে তন্ন তন্ন করে খোঁজা হলো গোটা শহর, কিন্তু কোথাও মনের মতো কাউকে পাওয়া গেল না। উইকেন্ড পড়ে যেতেই সব ওয়ার্কাররা যে যা ছুটি কাটাতে চলে গেলেন। পড়ে রইল এই দুজন, ভাগ্য যাদের ভালো থাকার সব রসদ ছিনিয়ে নিয়েছিল। একদিন ইন্দ্র এবং আদিত্য তাদের স্টুডিওতে বসে তাদের আপকামিং ব্র্যান্ড প্রজেক্টের জন্য কিছু মেয়েদের পোর্টফোলিও দেখছিল। তারা খুঁজছিল এমন একটা ফেস যেটা কলকাতার বাজারে সব মডেলদের একেবারে টপে থাকবে, কিন্তু এরকম কিছুই তারা খুঁজে পাচ্ছিল না। একটার পর একটা ফটোগ্রাফি দেখার পরেও আদিত্যর পছন্দ হলেও ইন্দ্রর পছন্দ হচ্ছিল না। বলছি শোন না ইন্দ্র, তুই কন্টিনিউ কর, আমি একটু বাইরে থেকে আসছি, ঠিক আছে? ঠিক সেই মুহূর্তে স্টুডিওতে একটি মেয়ের আগমন ঘটে। এক্সকিউজ মি স্যার, মে আই কি চাই শালা বলতো? চোখের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল ইন্দ্র। হতবাক হয়ে তাকিয়ে রইল ওই মুখটির দিকে। ঈশ্বর সৃষ্টি করেছেন নাকি নাকি ইনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন আমার জন্য? মাই গড, হোয়াট এ বডি! নিজের মনেই কথাগুলিকে আবর্তিত করতে লাগলো ইন্দ্র। বসতে পারি স্যার? হ্যাঁ, প্লিজ বসুন। দাঁড়িয়ে রয়েছেন কেন? এক্সট্রিমলি সরি স্যার, আসলে বিনা অ্যাপয়েন্টমেন্টেই চলে আসতে হলো, যদিও কাল আপনার সাথে কথা হয়ে গেছিল। ইন্দ্রশিসের কানে কথাগুলি ঢুকছিলই না। সে তখন ওই লাবণ্যময়ীর ভ্যাকসিন করা ফর্সা পাগুলির দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত ছিল। তারপর বলে যান, আমি শুনছি। ফর্সা কোমল হাতটা ব্র্যান্ডেড আংটির মোড়কে বেশ সুসজ্জিত ছিল। এগিয়ে এসে ইন্দ্রর হাতটায় স্পর্শ করতেই উত্তেজনা শরীরটা মোচড় দিয়ে উঠল ইন্দ্রর।
চোখে চোখ পড়তেই আবার চুপ করে গেল ইন্দ্র। আমার নাম আদ্রিকা, কলকাতাতেই থাকি। একটা ভালো ব্রেক পাওয়ার আশায় এদিকে ওদিকেই ঘুরে বেড়াচ্ছি। বুঝতেই পারছেন ইন্ডাস্ট্রির অবস্থা। এখন মেয়েদের মুখের থেকেই লোকেরা ইউনো হোয়াট আই মিন। কথাটা শোনা মাত্রই একটু নড়ে চড়ে বসল ইন্দ্রশিস। মনে হলো মেয়েটি বোধহয় তাকে লক্ষ্য করেই কথাগুলো বলছিল। ও ইয়েস, আই মিন নো। ইয়েস নো করে কি করে যাচ্ছিস রে ইন্দ্র? কথাটা সজোরে বলেই মেয়েটির দিকে তাকিয়েই চুপ করে গেল আদিত্য। কলকাতা শহরের বুকে যে এমন পরমা সুন্দরী মডেল থাকতে পারে, তার আবার আবির্ভাব ঘটল এমন ইম্পর্টেন্ট সময়ে। ভাবনাটা কিছুটা অবাক করে দিলেও পরিস্থিতির চাপে পড়ে এই বিষয়টিকে সত্য বলে মেনে নেওয়া ছাড়া তখন আর কোনো উপায় দেখল না আদিত্য। হাঁ করে কিছুক্ষণ আদ্রিকার দিকে তাকিয়ে থাকার পর সে বলল, একটা কথা ছিল ম্যাম। নো ম্যাম, প্লিজ কল মি আদ্রিকা। তারপর ইন্দ্রর দিকে তাকিয়ে আবার সেই লাস্যময়ী বলে উঠল, শুধু আদ্রিকা। চেয়ারটা থেকে পড়েই যাচ্ছিল ইন্দ্র। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, আমাদের এখন একজন মডেলকে আর্জেন্ট দরকার, অ্যান্ড ইউ আর সো হট। নো সরি, আই মিন টু সি ইউর আইজ অ্যান্ড লিপস। নো 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 সরি, আসলে আপনি একদম অল ওভার পারফেক্ট। আপনি যদি এই প্রজেক্টটা আমাদের সাথে করে দেন, উই বোথ ইউ বি রিয়েলি ভেরি গ্রেটফুল টু ইউ। আদ্রিকা ধীর গতিতে ইন্দ্রর দিকে এগিয়ে এসে কিছুটা ঝুঁকে পড়ে বলল, কালকে কথা তাহলে রাখলাম তো, এলাম তো আপনার কাছে। কথাটা শুধুমাত্র ইন্দ্রই শুনতে পেল। বিভোর হয়ে তাকিয়ে রইল ওই চোখ দুটোর দিকে। কোথায় যেন দেখেছিলাম এই দুটো চোখ, কবে যেন দেখেছিলাম। আর ওই কণ্ঠস্বর, হ্যাঁ, এই কণ্ঠস্বরটাই তো নিজের কানে শুনলাম সেই দিন ফোনের মধ্যে। ঠিক এই একই রকম লাগছিল শুনতে। আচ্ছা, আপনার সাথে কি আমার আগেও কথা হয়েছে? ওই যে আপনি এক্ষুনি কি যেন একটা বললেন না, গতকাল নাকি আপনার সাথে আমার কথা হয়ে গেছে? সরি স্যার, আমি এরকম কথা কেন বলতে যাব? আজ প্রথমবার আমি আপনাদের স্টুডিওতে এলাম। জানতামও না আজ এত বড় একটা প্রজেক্টের কাজ পেয়ে যাব। আমি সত্যি আজকে ভীষণ আনন্দিত অনুভব করছি। কাজ পাবো ভাবিনি, তার উপরে এত বড় কাজ। রিয়েলি বিশ্বাস করতেই পারছি না। থ্যাঙ্কস টু ইউ বোথ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি আমার কানের কাছে এসে কি বললেন? কানের কাছে? আমি তো আদিত্য স্যারের সাথে কথা বলছিলাম। আপনার বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞাসা করে নিন। আচ্ছা ইন্দ্র, আগে না হয় তুই ড্রিঙ্ক করে স্টুডিওতে আসতিস, এখন তো আর সেসব কিছুই করিস না। তাহলে কি দিনে দুপুরে ভূত দেখছিস নাকি? সত্যি বাবা, তোকে নিয়ে আর পারা যায় না। কী সব বলছিস তুই? আদ্রিকা তোর কানের কাছে গিয়ে কিভাবে কিছু বলতে পারেন? উনি তো আমার সাথে কথা বলছিলেন, তুই তো পাশেই দাঁড়িয়েছিলিস। কই, আমার তো একবারে চোখে পড়লো না। আদ্রিকা একবারের জন্য তোর কাছে যায়নি। এসব ভুলভাল বলা বন্ধ কর ইন্দ্র। আমার মনে হয় তোর শরীরটা ভালো লাগছে না, তুই বরং বাড়িতে গিয়ে রেস্ট নে। এমনি আদ্রিকার সাথে পুরো বিষয়টা ফাইনাল হয়ে গেছে তো? হাঁ করে কিছুক্ষণ আদিত্যর দিকে তাকিয়ে থাকার পর ইন্দ্র বলল, হ্যাঁ, ফাইনাল হয়ে গেছে। আমার শরীরটা কেমন একটা লাগছে আদিত্য, বুঝলি? গলাটা না কেমন শুকিয়ে আসছে। আমি ফ্ল্যাটে চলে যাচ্ছি, মনে হয় রেস্টের প্রয়োজন আছে। তুই বরং আদ্রিকার সাথে সমস্ত ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নে। কাল থেকে তাহলে ফটোশ্যুটগুলোর কাজে হাত দিতে পারবো। ওকে ফাইন, সেফলি ড্রাইভ করিস। আমি তাহলে সব ফর্মালিটিসগুলো আজকের মধ্যেই কমপ্লিট করে ফেলছি। ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল ইন্দ্রশিস।
গাড়ি চালানোর সময় বারবার ওই কণ্ঠস্বরটা তার কানের পাশ ঘেঁষে কোথাও যেন গায়েব হয়ে যাচ্ছিল। চোখের সামনেটা ক্ষণিকের জন্য ঝাপসা হয়ে আবার স্পষ্ট হয়ে উঠছিল। এভাবেই কোনো রকমে গাড়িটা ফ্ল্যাটের সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো ইন্দ্র। ঘরে পৌঁছে দরজাটা ভিতর থেকে লক করে দিল। চোখটা বন্ধ হয়ে আসছিল। উফ, কি নিদারুণ তৃষ্ণা! যতবারই ওই কণ্ঠস্বর আমার অনুভব সংস্পর্শে আসছে, ততবার আমার এই মৃত্যু তৃষ্ণা অনুভব করছি। কেউ যেন আমার গলাটা কামড়ে ধরতে চাইছে, শেষ করে দিতে চাইছে আমাকে। জল জল খেতে হবে। ঢক ঢক করে বেশ কিছুটা জল গলায় ঢেলে দিয়ে বিছানায় শুয়ে পড়ল ইন্দ্র। ঘরের আলোটা নিভিয়ে দিল। হাতের পাশের নাইট ল্যাম্পটা জ্বালিয়ে এসির সুইচটা অন করে দিল। অনেকদিন একটু শান্তির ঘুম ঘুমাতে পারি না, আজকে একটু শান্তিতে ঘুমাবো। চোখটা বন্ধ করতেই বুকের উপরে কারোর গরম নিঃশ্বাসের স্পর্শ অনুভব করল ইন্দ্র। চোখ খুলতেই চমকে উঠল। এ কি আদ্রিকা, আপনি? নিশীথ ভামিনী। রঙিন নীল পলিশ পরিহিত নখগুলো ওর ঠোঁটের চারপাশে বোলাতে বোলাতে বলে চলল মায়াবী রজনীর এক কাহিনী। শরীরে খিদেতে মেতে উঠল দুটো শরীর। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতির অনুভবের পরেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল ইন্দ্রশীষ। পরের দিন সকালে চোখ খুলতেই দেখল তার গায়ে কোনো বস্ত্র নেই। সামনে তাকিয়ে দেখল জামাটা পড়ে রয়েছে সোফার উপরে। এ কি, আমি তো কালকে জামা পরে শুয়েছিলাম, তাহলে ওটা ওখানে নিয়ে গিয়ে কে রাখলো? আর আদিত্য আদিত্য কি কালকে রাতে বাড়ি ফিরেনি? ওর তো কালকে আমার ফ্ল্যাটেই আসার কথা ছিল। হঠাৎ দরজায় বেল বাজার শব্দ পেল ইন্দ্রশীষ। আদিত্য, তুই এত সকালে? হ্যাঁ, আসলে কালকে আমি নিজে ফ্ল্যাটে চলে গিয়েছিলাম। অনেকবার তোকে নক করলাম, দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল, সেই জন্য আর বিরক্ত করিনি। ভাবলাম তুই বোধহয় ঘুমিয়ে পড়েছিস। আজকে সকালেই সেই জন্য দেখা করতে এলাম। এই শোন আদিত্য, আদ্রিকা কোথায় গেল? কোথায় গেল মানেটা আবার কি? তুই আমাকে কালকে কল করে বলে দিলি যে তুই বাড়ি পৌঁছে গেছিস। ও সরি, তুই আমার টেক্সট মেসেজ করেছিলিস। আমিও নিশ্চিত হয়ে গেলাম। তারপর আদ্রিকার সাথে সমস্ত ফর্মালিটিসগুলো করে নিলাম, ব্যাস তারপরে বাড়িতে চলে এলাম। আর ও কোথায় চলে গেল? ও কি কালকে আমার ঘরে এসেছিল? সত্যি ইন্দ্র, দোহাই তোর, সুন্দরী মেয়ে দেখতে না দেখতে লাইন মারা শুরু করে দিলি। দেখ, নয়নতারা এমনিতেই চলে গেছে। এবার তোর এই গাধামির জন্য যদি এই মডেলটাও হাত থেকে বেরিয়ে যায়, তারপর কিন্তু ঈশ্বরের দৌড় ধরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা শোন, ভালো কথা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের স্টুডিওতে যেতে হবে। সকাল সকাল ফটোশ্যুট করে নেব। বেশ কয়েকটা লোকেশন দেখে রেখেছি, জায়গাগুলো দারুণ হবে। ওকে, গেট রেডি, ফাস্ট ফাস্ট। আদিত্য নিজের ফ্ল্যাটে চলে গেল। ইন্দ্রর সাথে কি ঘটে চলেছিল তা শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারছিল। আদ্রিকায় কি নিশীথ ভাবেনি? আর যদি তাই হয়, তাহলে সে আমার কাছে এসেছেই বা কেন? ইন্দ্র যা কিছু দেখেছিল সেগুলো যে ভুল ছিল না, এই বিষয়টি সময় আরও ভয়ঙ্করভাবে বুঝিয়ে দিতে চেয়েছিল তাকে। নিয়তির এক অমোঘ টানে ধীরে ধীরে ক্রমশরী অন্ধকারের পথে তলিয়ে যাচ্ছিল ইন্দ্রশীষ। নিশীথ ভামিনী কে?
তার সাথে কি আদ্রিকার কোনো সম্পর্ক রয়েছে? কেন সে বারবার ইন্দ্রর এত কাছে আসার চেষ্টা করছে? ইন্দ্র কি জানতে পারবে এই নিশীথ ভামিনীর আসল উদ্দেশ্য? জানতে হলে অবশ্যই শুনতে হবে এই গল্পের অন্তিম পর্ব। আজকের গল্পের প্রথম পর্বটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক, বাকিটা শুনবেন পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।